আসসালামু আলাইকুম। আশা করি সবাই আমার কথা শুনতে পাচ্ছ। তোমাদের সবার মাইক্রোফোনটা একটু মিউট করে রাখো, যাতে আমার কথা ক্লিয়ারলি শোনা যায়। ঠিক আছে, আচ্ছা। তাহলে আজকের ক্লাসটি আমাদের সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হলো। এটা আমাদের পেজ থেকে লাইভ হচ্ছে আজকে। তোমাদের পরিচিত যারা আছে সবাইকে শেয়ার করে দিতে পারো। আজকে মূলত আমরা অনার্স তৃতীয় বর্ষের অধ্যায় 1-এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা আজকে সমাধান করাবো এই ক্লাসে। আচ্ছা, আজকে হলো আমাদের লেকচার 1.3। আমি একটু অপেক্ষা করতেছি, সবাই জয়েন হচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে তোমাদের পরিচিত যে ফ্রেন্ড সার্কেল যারা আছে সবার কাছে শেয়ার করে দিতে পারো। আশা করি আজকের ক্লাসটি থেকে সবাই উপকৃত হবে। ঠিক আছে, আমি ক্লাসটা শুরু করতেছি। আচ্ছা, তাহলে ভৌত রসায়ন ৩ অধ্যায় ১। তাহলে আমরা প্রত্যেকটা অধ্যায়ে আমরা এভাবে সাজানো ট্রাই করতেছি যে তোমাদের শুরুতে এরকম বিগত প্রশ্নগুলো থাকবে এবং বিগত প্রশ্ন ছাড়াও যেগুলো দরকার হবে বেসিক জানার জন্য সেগুলো এখানে অ্যাড করা থাকবে, এবং প্রতিটা প্রশ্নের পাশে আমি এখানে কোন লেকচারে কোন প্রশ্নটার উত্তর আছে বা ভিডিওতে আছে সেটা এখানে সংক্ষেপে উল্লেখ করা থাকবে। আর পাশাপাশি এরকম করে প্রত্যেকটা প্রশ্ন নিচে এরকম সিকোয়েন্স অনুযায়ী সাজানো থাকবে। আচ্ছা, এরকমভাবে আমরা ট্রাই করতেছি তোমাদের ভৌত রসায়ন ৩ এই কোর্সটা থেকে এই প্রত্যেকটা টপিকস এভাবে করে সাজানোর জন্য। তাহলে অনার্স তৃতীয় বর্ষে আমাদের 4টা কোর্স বর্তমানে রানিং আছে। তার ভিতরে ভৌত রসায়ন যেটা যেটা আজকের লাইভ ক্লাস, এই কোর্সটাতে একদম শুরু থেকে সবগুলো ক্লাস তোমাদের লাইভ হবে আর কি। আচ্ছা, আর যেগুলা মানে প্রথম বর্ষের সাথে মিল আছে ওগুলো তোমরা ইউটিউবেও ফ্রিতেই পেয়ে যাবে। এই প্রথম দিকের কনসেপ্টগুলো এগুলো প্রথম বর্ষে ছিল আগে। আচ্ছা, তাহলে আজকের ক্লাসে আমরা কি কি প্রশ্ন দেখাবো সেইটা দেখিয়ে আমি একটু ক্লাসটা শুরু করব। তাহলে প্রথমে আমরা বিক্রিয়ার ক্রম নির্ণয়ের কিছু পদ্ধতি ভ্যান টপের ব্যাপককরণটা এর আগের ক্লাসে দেয়া আছে। তোমরা ওখান থেকে যদি কেউ মিস করে থাকো ওখান থেকে দেখে নিবে, এই যে 1.2-তে দেয়া আছে। আর আজকের ক্লাসে আমরা ক্রম নির্ণয়ে আরো কিছু পদ্ধতি দেখব, সেটা হলো সমকলন পদ্ধতি, তারপর সমভগ্নাংশ পদ্ধতি, যেগুলো বিগত সালে কিন্তু পরীক্ষা আসছে যে তোমরা দেখতে পাচ্ছ। তারপর বিক্রিয়ার হার মাপনের পরিবাহিতা মাপন পদ্ধতি। এইটা হলো ক্রম মাপনের বিভিন্ন পদ্ধতি আছে, বিক্রিয়ার হার বের করার বিভিন্ন পদ্ধতি আছে। তাহলে হার বের করার আমরা পরিবাহিতা মাপন পদ্ধতি দেখব, এইটাই সব থেকে বেশি পরীক্ষা আসছে। এটা তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা। আচ্ছা, তারপর এখানে বিক্রিয়ার হারের উপর বিভিন্ন নিয়ামক সময়ের প্রভাব বর্ণনা করো, এটাও ইম্পর্টেন্ট। তারপর সক্রিয়ণ শক্তির উপর বা অ্যাক্টিভেশন এনার্জি, যেটা আমরা অধ্যায় 2-এ পড়েছিলাম, অধ্যায় 2 অলরেডি আমরা শেষ করেছি। তাহলে সক্রিয়ণ শক্তির উপর তাপমাত্রা এবং প্রভাবকের প্রভাব আলোচনা করো। তাহলে এই কোশ্চেনগুলা দেখি, আর কিছু আছে এখানে? আচ্ছা, এই কোশ্চেনগুলো আজকের 1.3 লেকচারে এগুলোই আলোচনার বিষয় ছিল। আচ্ছা, তার পরবর্তীতে আমরা 1.4-এ এর পরবর্তী যে ক্লাসটা হবে সেখানে আমরা ধারাবাহিক বিক্রিয়া কি, এটার গতিবিদ্যা, তারপর সমান্তরাল বিক্রিয়া এর মূলনীতি, গতিবিদ্যা, এগুলো সম্পর্কে আলোচনা করার ট্রাই করব। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা ক্লাসটি শুরু করি। তোমরা তোমাদের যদি লাইভ চলাকালীন সময়ে কারো কোথাও ক্লাস দেখতে অসুবিধা হয় বা আমার কথা বা স্ক্রিন না দেখা যায় তোমরা আমাকে ইনফর্ম করবে। আচ্ছা, ফেসবুক থেকে যারা যুক্ত হয়েছো তোমরা যদি কারো কোনো সমস্যা হয় তোমরা চাইলে কমেন্ট করতে পারবে, আমি কিছুক্ষণ পর তোমাদের কমেন্ট চেক করবো। আচ্ছা, আর যারা আমাদের কোর্সে যুক্ত হতে আগ্রহী তারা আমাদের পেজে নক দিবে, অথবা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে নক দিলেই হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, আমি শুরু করতেছি। ঠিক আছে, এই যে আমাদের এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অথবা পেজে আমাদের নক দিলেই হবে। আচ্ছা, তাহলে লেকচার 1.3।
তাহলে দেখো প্রথমে আমি এখানে বিক্রিয়ার ক্রম নির্ণয়ের যে পদ্ধতিগুলো আছে সংক্ষেপে যেগুলো সব থেকে বেশি জনপ্রিয় সেগুলো এখানে অ্যাড করার ট্রাই করেছি, যে বিক্রিয়ার ক্রম নির্ণয়ের পদ্ধতিসমূহ। তাহলে প্রচলিত যে কয়টা পদ্ধতি আছে তার ভিতরে এগুলো বেশি জনপ্রিয়। তাহলে প্রথমটা হলো সমাকলন পদ্ধতি, বা এটাকে বলা হয় ইন্টিগ্রেশন পদ্ধতি। এখন পরীক্ষায় তোমাকে যদি বলা হয় ইন্টিগ্রেশন পদ্ধতি, তাহলে এটাও এই একই উত্তর হবে। তারপর ব্যাপককলন পদ্ধতি বা ডিফারেন্সিয়াল পদ্ধতি, লেখচিত্র পদ্ধতি আছে, সমভগ্নাংশিক পদ্ধতি বা অর্ধ জীবনকাল পদ্ধতি। এই যে বিকল্প নামগুলো আমাদের কিন্তু জানতে হবে, বা হাফ লাইফ বা সমভগ্নাংশিক পদ্ধতি যেটা বলো। তারপর এখানে ওয়াসওয়ার্ল্ডের পৃথকীকরণ পদ্ধতি। তাহলে এই পাঁচটাই মোটামুটি জনপ্রিয়। তাহলে এগুলো একটু আগে আমরা জেনে নিলাম যে এখান থেকে কি কি পদ্ধতি আছে বিক্রিয়ার ক্রম নির্ণয় করার। তাহলে এখান থেকে আমরা গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসার মতো আমরা দুইটা আলোচনা এখানে করবো। আচ্ছা, তাহলে সমাকলন পদ্ধতিটা আমরা দেখি, একদম ভালো করে বুঝতে হবে। আচ্ছা, যেহেতু এর আগের কয়েকটা ক্লাস গেছে তোমাদের, যদি কেউ ওগুলো না দেখে থাকো ওই ক্লাসগুলো তোমরা দেখে নিবে। এবং অধ্যায় 2-এরও আমরা অলরেডি ক্লাস শেষ করেছি। 2 থেকেও কিছু কিছু কন্টেন্ট এখানে কিন্তু মিল আছে, যেমন সক্রিয়ণ শক্তি বা বিভিন্ন কনসেপ্ট এখানে কিন্তু এই অধ্যায়ের সাথে এটা মিল পাবে আর কি। ঠিক আছে, তাহলে এটা আমরা 2022 সালে আমরা দেখতে পাচ্ছি। আমরা প্রত্যেকটা প্রশ্নের সাথে পিডিএফ এ তোমরা দেখতে পাবে যে এরকম বোর্ডগুলো অ্যাড করার ট্রাই করতেছি। বোর্ডগুলো অ্যাড করার ফলে কি হবে, তোমরা এখানে প্রশ্নটা দেখলেই সংক্ষেপে ধারণা পেয়ে যাবে। উপরে তো সূচিতে দেওয়াই ছিল, তারপর আবারও এখানে প্রশ্নের সাথে আমি অ্যাড করার ট্রাই করতেছি, যাতে তোমরা প্রশ্নটা কতটুকু গুরুত্বপূর্ণ এটা খুব সহজে তোমরা আইডিয়া করতে পারো। এরকম অনেক প্রশ্ন আছে। তাহলে পরীক্ষার জন্য আমাদের যেগুলো বোর্ডে আসছে এগুলো আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট, এগুলো আমাদের বেশি গুরুত্ব সহকারে পড়তে হবে। আচ্ছা, তাহলে এই পদ্ধতিতে একটি নির্দিষ্ট ঘনমাত্রার বিক্রিয়ক নিয়ে বিক্রিয়া শুরু করা হয়। তাহলে এখানে একটা নির্দিষ্ট কনসেন্ট্রেশনের বিক্রিয়া নিতে হবে, আর নির্দিষ্ট একটা ঘনমাত্রা আমাদের থাকবে, এটা আগে আমরা মেপে নিতে পারি। তাহলে এটা নিয়ে বিক্রিয়া শুরু করা হয় এবং বিভিন্ন সময় পর পর বিক্রিয়ার মিশ্রণ থেকে উপাদান নিয়ে তার ঘনমাত্রা এবং উৎপাদের পরিমাণ বিশ্লেষণ করা হয়। তাহলে এটা নির্দিষ্ট সময় পর পর এটা কি করতে হবে, ওই মিশ্রণটা থেকে বা বিক্রিয়ার মিশ্রণটা থেকে আমরা যে কোনো উপাদান নিয়ে আমরা কি করব, তার ঘনমাত্রা এবং উৎপাদ কতটুকু হলো সেই পরিমাণটা আমরা বিশ্লেষণ করব বা দেখব, মেপে দেখব। এটার প্র্যাকটিক্যালও তোমরা পাবে সম্ভবত তৃতীয় বর্ষে। এই বিভিন্ন যে প্রথম ক্রম দ্বিতীয় ক্রম, এই যে ক্রম নির্ণয়, এরকম বিভিন্ন পদ্ধতির প্র্যাকটিক্যাল থাকার কথা। আচ্ছা, তারপর এরপর প্রাপ্ত পরীক্ষালব্ধ উপাত্তগুলোকে এখন এখান থেকে যে তুমি মানগুলা পাবা ওইগুলা টি এবং এক্স, এখানে গ্রাফে আমরা দেখব একটু পরেই, এর মান প্রথম এবং দ্বিতীয় তৃতীয় ক্রম বিক্রিয়ার সমাকলিত হার সমীকরণে বসানো হয়। তাহলে এই যে আমরা প্রত্যেকটা ক্রম বিক্রিয়ার যে সমীকরণ আমরা পেয়েছি এর আগের ক্লাসগুলোতে, প্রত্যেকটা সমীকরণের দেখবা যে ইকুয়েশন প্রতিপাদন করা আছে। তাহলে ওখান থেকে আমরা যে ইকুয়েশনগুলো পেয়েছিলাম ওখানে আমরা যদি এই মানগুলো বসাই তখন কি হবে, আমরা এই যে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা এরকম উপাত্ত পেয়ে যাব। ওইটা আবার গ্রাফে বসালেই আমরা একটা গ্রাফ পাবো, একটা ঢাল পাবো। ওইটা থেকে আমরা খুব সহজ আইডিয়া করতে পারবো যে এটা কোন ক্রমের বিক্রিয়া। আচ্ছা, তাহলে যে সমীকরণের ক্ষেত্রে হার ধ্রুবক কে এর মান সবসময় স্থির বা ধ্রুবক পাওয়া যায় বিক্রিয়াটি সেই ক্রমের বলে গণ্য হবে। আচ্ছা, এখন আমাদের তো এখানে প্রত্যেকটা সমীকরণ আমরা বসিয়ে দেখব, প্রথম দ্বিতীয় তৃতীয় ক্রম। এখন যে সমীকরণে আমরা দেখব যে কে এর মানটা সবসময় স্থির থাকতেছে বা সেম থাকতেছে, বা সেম মানে এটা কনস্ট্যান্ট মানে ধ্রুবক আকারে থাকতেছে, সেই সমীকরণটাকেই আমরা এই বিক্রিয়ার ক্রম বলে গণ্য। যদি সেটা প্রথম ক্রমের সাথে মিলে যায় তখন আমরা বলবো যে এটা হলো প্রথম ক্রম বিক্রিয়া। যদি সেটা দ্বিতীয় ক্রমের বিক্রিয়া বসানোর পর দেখি যদি আমরা এটা ধ্রুবক থেকে যাচ্ছে তখন এটা বলবো আমরা দ্বিতীয় ক্রম বিক্রিয়া। আর যদি তৃতীয় ক্রমে বসিয়ে আমরা যদি দেখি তখন এটাকে আমরা বলবো তৃতীয় ক্রম বিক্রিয়া। এভাবে করে আমাদের এই পদ্ধতিটা আহ, করা হয়। তাহলে প্রথমে কি করতে হয়, প্রথমে একটা নির্দিষ্ট বিক্রিয়ার ঘনমাত্রা এবং বিক্রিয়া শুরু করার পর নির্দিষ্ট সময় পর পর আমাদের কি করতে হবে, উপাদানগুলোর ঘনমাত্রা এবং কতটুকু উৎপাদে আসলে এর পরিমাণটা বিশ্লেষণ করা হয়। এরপর এখানে একটা গ্রাফ আঁকা হয়, গ্রাফ এঁকে ওখানে মানগুলো বসাতে হয়, সমীকরণের যে সমকালিত সমীকরণ আছে বসানোর পর যে সমীকরণটায় দেখব আমরা কে এর মান সবসময় স্থির বা ধ্রুবক, সেই সমীকরণটাকেই আমরা বলবো যে এই ক্রমের এটা বিক্রিয়া। আচ্ছা, এখন আমরা এইটা হলো মূল থিম আর কি, এটা মূলনীতি বলতে পারো। আচ্ছা, মূলনীতিটা আগে একটু আমরা আলোচনা করে নিয়েছি যাতে আমাদের বেসিক কন্টেন্ট মানে বেসিক যে জিনিসটা আছে এটা আমরা খুব সহজে ধারণা করতে পারি। আচ্ছা,
আচ্ছা, অনেকে ইনবক্সে নক দিচ্ছ যে ক্লাসটা করতে চাই। আচ্ছা, ক্লাসটা অলরেডি আমাদের ফেসবুকে লাইভ হয়েছে। এটা করার জন্য তোমাকে শুধু আমাদের পেজে স্ক্রল করলেই হবে, দেখবা যে পেজে স্ক্রল করলে এখানে লাইভ শো করবে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের প্রত্যেকটা ক্লাস আমি ট্রাই করতেছি তোমাদের জন্য যতটা সহজভাবে একদম ভিতর থেকে বোঝানোর জন্য। এরপর আশা করি আর এই সমীকরণ বা এই রিলেটেড কিছু নিয়ে মানে তোমাদের সমস্যার কথা না। সমীকরণগুলো আমরা এভাবে দেখানোর ট্রাই করতেছি। অলরেডি আমরা অধ্যায় 2 এর আচ্ছা, আমি একটু অধ্যায় 2তে আমরা কিভাবে সাজিয়েছিলাম, যেহেতু অনেকেই তোমরা যারা ফেসবুক থেকে দেখতেছো আমাদের কোর্সে যুক্ত নেই, তাহলে কিছু ধারণা তোমরা পেয়ে যাবে যে আমাদের এখানে আজকে আমি সেই জন্য আমি একটু দেখাচ্ছি তোমাদের। তাহলে অধ্যায় 2 ছিল বিক্রিয়া হারের তত্ত্ব। আচ্ছা, এখানে আমরা প্রথমে এখানের যে কন্টেন্টগুলো ছিল এগুলো আমরা অ্যাড করেছি, যেগুলো বিগত সালে আসছে এবং যেগুলো আমাদের জন্য দরকার আছে এই কোশ্চেন, কিন্তু বিগত ছাড়াও কিন্তু এখানে প্রশ্ন আছে যেগুলো আমাদের বেসিক মানে বিল্ড আপ করার জন্য এবং এগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তাহলে এগুলো আমরা প্রথমে অ্যাড করেছি, এখানে ছক থাকে। আচ্ছা, তারপর আমরা ধাপে ধাপে একদম সূচনা, বিক্রিয়ার হার তত্ত্ব জিনিসটা কি, তারপর এর যে ধারণা বা শিকার, যেরকম ধাপে ধাপে সিকোয়েন্স মেনটেন করে, এখানে কোনো এলোমেলো কিছু নাই, এখানে সিকোয়েন্স মেনটেন করে তোমাকে একটার পর একটা বেসিক বিল্ড আপ করে তারপর ওইটার সমীকরণ, ওইটা রিলেটেড যে প্রশ্নগুলো আছে সেগুলো আর কি আমরা এখানে ধাপে ধাপে, সেগুলো করতে অনেক সময় প্রয়োজন হয়েছে আমাদের। আচ্ছা, তারপরে এই যে এখানে স্বীকার্যগুলো, তারপর এখানে সমীকরণ প্রতিপাদন, এই যে স্বীকার্যের পরে আমরা একটা সমীকরণ প্রতিপাদন করেছি একদম সুন্দরভাবে। প্রত্যেকটা লাইন এখানে বেসিক থেকে বিস্তারিত আমরা ক্লাসে বুঝিয়েছিলাম। তারপর সীমাবদ্ধতা আলোচনা করেছি। তারপর এখানে পরবর্তী যে প্রশ্নগুলো এগুলো ধাপে ধাপে এরকম প্রত্যেকটা কোশ্চেন এরকম ধাপে ধাপে তোমাদের প্রিন্টেবল পিডিএফ আকারে আমি তোমাদের আপলোড করেছি। পরবর্তী অধ্যায়গুলো কাজ চলতেছে, এগুলো আমি শীঘ্রই আপলোড করে দিব তোমাদের যে গুগল ড্রাইভ আছে ওখানে আছে। তারপর লিন ম্যানের কৌশল, প্রত্যেকটা টপিকস এখানে আমরা দেখেছি। তাহলে অধ্যায় আহ, একেরও আমাদের এই কন্টেন্টগুলো এভাবে সাজানো হয়েছে। আচ্ছা, তাহলে আমরা দেখি, ধরি কোনো একটি বিক্রিয়ার প্রারম্ভিক মানে শুরুর যে ঘনমাত্রা আমরা ধরলাম সেটা এ মোল পার লিটার। আচ্ছা, তারপর টি সময় পর উৎপাদের ঘনমাত্রা আমরা ধরলাম। এখন প্রথমে আমরা ধরলাম এ, কিন্তু বিক্রিয়া হওয়ার পরে এ থেকে তো এক্স পরিমাণ এখান থেকে ধরি আমরা চলে গেছে। আচ্ছা, তাহলে টি সময় পর তখন উৎপাদের ঘনমাত্রা হবে টি সময় পর হবে এক্স। তাহলে শুরুতে ছিল এ, টি সময় পর হলো এক্স। টি সময় পর বিক্রিয়ার অবশিষ্ট ঘনমাত্রা। এখন টি সময় পর উৎপাদের ঘনমাত্রা যেহেতু এক্স, তাহলে তার অবশিষ্ট বাকি ঘনমাত্রা কত হবে? তাহলে টোটাল যে শুরুর ঘনমাত্রা ছিল, টি সময় পর যে ঘনমাত্রা আছে এটা থেকে এটা বাদ দিলেই তো আমাদের কি হয়ে যাবে, টি সময় পর অবশিষ্ট ঘনমাত্রা বের হয়ে যাবে, a-x মোল পার লিটার। এগুলো সম্পর্কে বিস্তারিত আমরা যে প্রথম ক্রম দ্বিতীয় ক্রম যে প্রতিপাদনগুলো আছে, প্রতিপাদনের বেসিক ক্লাসগুলোতে এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তোমরা ওইগুলো দেখলে এগুলো ক্লিয়ার হওয়ার কথা আশা করি। তারপর এখন প্রথম বিক্রিয়া ক্রমের ক্ষেত্রে আমরা সমীকরণগুলো জানি, যে সমীকরণগুলো আমরা প্রতিপাদন করেছিলাম সেই সমীকরণগুলো আমরা একটু লিখে নেব। প্রথম ক্রম বিক্রিয়ার এইটা, তারপর এটা হলো সমকালিত যে সমীকরণগুলো বিক্রিয়ার হারের, দ্বিতীয় ক্রমের এইটা, তৃতীয় ক্রমের এইটা, এভাবে আমরা লিখে নেব। তারপর আমরা কি করব, পরীক্ষাগারে বিক্রিয়াটি শুরু করার করে বিভিন্ন সময়, যেমন টি1 টি2 টি3 ইত্যাদিতে উৎপাদের পরিমাণ যথাক্রমে x1 x2 x3 বের করা হয়। এখন ল্যাবরেটরিতে কি করা হয়, বিভিন্ন সময় নিয়ে, ধরো ঘড়ি হাতে ধরে 30 মিনিট পর বা 1 ঘন্টা পর এরকম করে করে আমাদের কি করতে হবে, আমাদেরকে এই সময়টা পরিমাপ করে রাখতে হবে যে 30 মিনিটে তার উৎপাদ হয়েছে এতটুকু, তারপর 1 ঘন্টায় তার উৎপাদ হয়েছে এতটুকু, তারপর 1.5 ঘন্টায় হয়েছে এতটুকু, এরকম করে নির্দিষ্ট সময় পর পর আমাদেরকে এটা কি করতে হবে, মেপে ওখানে ডাটাটা ছকে লিপিবদ্ধ করতে হবে। তাহলে প্রথমে এই মানগুলোকে প্রথম ক্রমের সমীকরণে বসানো হয়। তাহলে এই কোশ্চেনটা কি পড়তেছি আমরা, এটা একটু আগে দেখি। আমরা পড়তেছি সমকলন পদ্ধতিতে ক্রম নির্ণয়ের মূলনীতি আলোচনা, মানে কিভাবে তুমি সমকলন পদ্ধতিতে করবা সেটার মূলনীতি এখানে, মানে মেইন যে বেসিক প্রিন্সিপালটা সেখানে সেটা এখানে আলোচনা করতে বলছে। তাহলে প্রথমে আমরা একটু ধারণা দিয়ে নিয়েছি, তারপর এখানে আমরা একদম গাণিতিক ইকুয়েশনের মাধ্যমে, গ্রাফের মাধ্যমে, আমরা গ্রাফ এখানে অ্যাড করা নাই, মূলনীতি বললে এখানে গ্রাফটা প্রয়োজন হয় না, প্রয়োগ বা অন্য কিছু বললে, পদ্ধতি বলে সেক্ষেত্রে আমরা গ্রাফ অ্যাড করতে পারি। আচ্ছা, তাহলে এখানে দেখো টি1 টি2 টি3 উৎপাদের পরিমাণ যথাক্রমে x1 x2 বের করা হয়। তারপর প্রথমে এই মানগুলো প্রথম ক্রমের সমীকরণে বসানো হয়। আচ্ছা, তাহলে এই যে এই মানগুলো আমরা প্রথম ক্রম থেকে শুরু করব। প্রথমে এই যে প্রথম ক্রমের টি এর জায়গায় টি এর মান, তারপর এখানে এইগুলো বসিয়ে তারপর আমরা কি করব, এখানে দেখব যে এই মানটা কত হয়, এক্স এর জায়গায় এক্স এর মান, এভাবে করে আমরা বসাবো। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তোমরা ফেসবুকে যে যেখান থেকে ক্লাসটি দেখতেছো তোমরা
ক্লাসটি শেয়ার করে দিতে পারো। আশা করি এই এই ধরনের বেসিক লেভেল থেকে, রুট লেভেল থেকে ক্লাস তোমরা খুব কমই পাবে, এবং খুব শীঘ্রই আমরা ক্লাসগুলো ইউটিউবে আপলোড করা শুরু করব, এই যে আমরা যে ফ্রি ক্লাসগুলো নিচ্ছি এগুলো। আচ্ছা, তাহলে প্রথম আমাদের কি করতে হবে, এগুলো বের করতে হবে টি, আর বের করতে হবে এক্স। তারপর আমাদের কি করতে হবে, সমীকরণে বসাতে হবে, টি এর মান বসাবো, এক্স এর মান বসাবো, আর ঘনমাত্রা, প্রারম্ভিক ঘনমাত্রা এ এর মান তো আমাদের জানাই থাকবে। আচ্ছা, এই মানগুলো বসানোর পর এখানে কে এর মানগুলো আমরা বের করে দেখব। এখন যদি দেখি যে প্রথম ক্রমে বসানোর পর প্রতিবারই কে এর মানটা সেম আসতেছে, তখন আমরা বলবো যে এই বিক্রিয়াটা হবে তখন প্রথম ক্রমের। আবার যদি দেখি যে কে এর মান স্থির না আসে প্রথম ক্রমে, তখন আমরা মানগুলা দ্বিতীয় এবং তৃতীয় ক্রমে বসাবো। বসানোর পরে যে সমীকরণে কে এর মানটা কি হবে, কনস্ট্যান্ট হবে, আমরা বলবো ওই বিক্রিয়াটা ওই ক্রমের। ঠিক আছে, তাহলে এভাবে করে পরীক্ষা করে বিক্রিয়ার সঠিক ক্রম নির্ধারণ করা হয়। তাহলে এইটাকে বলা হয় কি পদ্ধতি, সমাকলন পদ্ধতি। ঠিক আছে, আচ্ছা, গেল এটা। তারপরে আমরা দেখি সমভগ্নাংশিক পদ্ধতি বা অর্ধ জীবনকাল পদ্ধতি। খুবই খুবই ইম্পর্টেন্ট এটাও তোমাদের জন্য। আচ্ছা, তাহলে প্রশ্নটা কিভাবে আসছিল আমরা দেখি যে বিক্রিয়ার ক্রম নির্ণয়ের জন্য সমভগ্নাংশ পদ্ধতি বর্ণনা করো, অথবা আসতে পারে আলোচনা করো, যেভাবে আসুক আমাদের অ্যান্সার করতে হবে, এটাই। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা দেখি এই পদ্ধতিটা কিভাবে আমরা রান করব। আচ্ছা, ঠিক আছে, স্পষ্ট দেখা যাচ্ছে আশা করি। তাহলে যে পদ্ধতিতে বিক্রিয়কের বিভিন্ন প্রাথমিক ঘনমাত্রার বিপরীতে বিক্রিয়াটির অর্ধ বিয়োজনকাল বা অর্ধায়ু, আমরা সবাই অর্ধায়ু নামে চিনি, অর্ধ বিয়োজনকাল এটা আরও নাম আছে, বা অর্ধ জীবনকাল, অথবা আমরা একসাথে বলতে পারি বিক্রিয়ার অর্ধায়ু। ঠিক আছে, অর্ধায়ু পরিমাপ করে বিক্রিয়ার ক্রম নির্ণয় করা হয়, তাকে সমভগ্নাংশিক পদ্ধতি বলে। এটা কিন্তু তোমাদের এক মার্কেও পরীক্ষা আসতে পারে যে বিক্রিয়ার সমভগ্নাংশিক পদ্ধতি কাকে বলে। তখন আমরা এখান থেকে তাহলে যে পদ্ধতিতে বিক্রিয়কের বিভিন্ন প্রাথমিক ঘনমাত্রার বিপরীতে, তাহলে কার, বিক্রিয়কের বিভিন্ন প্রাথমিক ঘনমাত্রার বিপরীতে বিক্রিয়াটির অর্ধ জীবনকাল, মানে বিক্রিয়াটা অর্ধেক শেষ হতে কত সময় লাগবে সেটাকে বলা হয় অর্ধায়ু। আচ্ছা, তাহলে সেইটা বের করে বা পরিমাপ করে বিক্রিয়ার ক্রম নির্ণয় যে পদ্ধতি সেটাকে বলা হয় সমভগ্নাংশিক পদ্ধতি। আমরা জানি কোনো বিক্রিয়ার অর্ধ জীবনকাল টি হাফ তার প্রাথমিক ঘনমাত্রার সাথে সম্পর্কযুক্ত। তাহলে আমরা জানি কোনো বিক্রিয়ার অর্ধায়ু টি হাফ অন হাফ ইজ টু অন বাই এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, মানে সমানুপাতিক। তাহলে এই রাশির সাথে তারা কি সম্পর্কযুক্ত। তাহলে এন এর মান বিক্রিয়ার ক্রম, তাহলে এন এখানে বিক্রিয়া প্রথম ক্রম হলে এন এর মান 1, দ্বিতীয় ক্রম হলে এন এর মান 2, তৃতীয় ক্রম হলে এন এর মান 3। তাহলে এন ইকুয়াল টু আমরা বলতে পারি 1 2 3 এভাবে। আচ্ছা, তাহলে এই অর্ধ জীবনকালের সাথে বা অর্ধায়ের সাথে বিক্রিয়ার প্রাথমিক ঘনমাত্রা এইভাবে তারা সম্পর্কিত। এটা আমরা আগে যে সমীকরণগুলো দেখেছি ওখানে গেলেই তোমরা এটা পেয়ে যাবে, দেখবা যে সবগুলোর ক্ষেত্রেই দেখবা যে এটা কিন্তু কি ব্যস্ত অনুপাতিক। আচ্ছা, তাহলে এন এখানে কি, এন হলো বিক্রিয়ার ক্রম। তাহলে প্রথম ক্রমের ক্ষেত্রে আমরা যদি এখন এই মানগুলো তুমি বসাও, তখন হবে এ জিরো। এ জিরো কিভাবে হবে, কারণ এখানে আমরা যদি 1 মাইনাস 1 বসাই, ঠিক আছে, তখন এটা কি হবে, এটা হবে জিরো হবে। আচ্ছা, তাহলে টু দি পাওয়ার জিরো। এখানে একটু তোমরা কারেকশন করে নিবা, এখানে 1 বাই এভাবে দেয়া যায়, অথবা এভাবে দেখা যায় টি হাফ সমানুপাতিক এখানে 1। আচ্ছা, এভাবে দিব। আচ্ছা, এভাবে আমরা দিতে পারি। তাহলে এটা 1 বাই এন আর এ টু দি পাওয়ার জিরো, অথবা তোমরা লিখতে পারো যে সমানুপাতিক চিহ্ন দিয়ে এখানে 1 লিখতে পারো। আচ্ছা, এভাবে লিখবা। আচ্ছা, অর্থাৎ অর্ধজীবনকাল প্রাথমিক ঘনমাত্রার উপর নির্ভর করে না। তাহলে এটা কি প্রাথমিক ঘনমাত্রার উপর কি করতেছে না, তাহলে এখানে দেখতে পাচ্ছি কোনো ঘনমাত্রা না, এটা জিরো হয়ে গেছে। তার মানে এটা কি প্রাথমিক ঘনমাত্রার উপর কি করে না, নির্ভর করে না। আচ্ছা, এটা এভাবে আসলে সূচক জিরো থাকলে এখানে 1, তাহলে টোটাল এখানে 1, এই জন্য।
তাহলে দ্বিতীয় ক্রমের ক্ষেত্রে এখানে যদি আমরা 2 বসাই তাহলে কি হবে 1/a⁻2 - 1, তাহলে এখানে কি হবে 1/a⁻1, মানে এখানে 1/a থাকবে। তাহলে এটা হবে অর্ধ জীবনকাল বা অর্ধায়ু তার প্রাথমিক ঘনমাত্রার ব্যস্ত অনুপাতিক। আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু ব্যস্ত অনুপাতিক। তারপর তৃতীয় ক্রমের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এটা 1/a², মানে এইটা এখানে যদি আমরা 3 বসাই তাহলে 3 - 1, তাহলে এখানে থাকে 2, মানে তাহলে অর্ধ জীবনকাল বা অর্ধায়ু প্রাথমিক ঘনমাত্রার বর্গের ব্যস্ত অনুপাতিক। ঠিক আছে, তাহলে এটা একটু তোমরা কারেকশন করে এখানে 1 লিখবা। আচ্ছা, তারপর আমরা একটু দেখি, পরবর্তী ধাপে চলে যাই। তারপর ধরা যাক একটি বিক্রিয়ার দুটি ভিন্ন ভিন্ন প্রাথমিক ঘনমাত্রা যথাক্রমে, আমরা ধরি যে দুইটা বিক্রিয়া, দুইটার ভিন্ন ভিন্ন ঘনমাত্রা, একটার ধরলাম এ, একটার ধরলাম এ প্রাইম। তাহলে এই ঘনমাত্রা দুটির জন্য বিক্রিয়ার অর্ধ বিয়োজনকাল, তাহলে আমরা ধরি এ এর জন্য তার অর্ধায়ু, অর্ধায়ু মানে তার অর্ধেক শেষ হতে তার কত সময় লেগেছে, আর এ প্রাইমের ধরলাম আমরা টি হাফ প্রাইম। আচ্ছা, তাহলে দুইটা এভাবে ধরলাম, তাহলে সুতরাং সম্পর্কের সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি। আচ্ছা, এখন আমরা এখানে কি করতে পারি, উপরের যে আমাদের সূত্রটা ছিল এভাবে আমি একটু আবার দেখাচ্ছি, টি হাফ 1/a⁻n - 1, তাহলে টি প্রাইম হাফের জন্য তো সেম ইকুয়েশন হবে, তাহলে এখানে হবে 1/a'(n - 1). আচ্ছা, এভাবে। আচ্ছা, তাহলে এখন যদি আমরা কি করি, এই দুইটাকে যদি আমরা কি করি, ভাগ করি, তাহলে এখানে কি হয়, টি হাফ আর টি প্রাইম হাফ, আর এখানে থাকে কি এ প্রাইম বাই এ, আর দুইটার সাথেই তো কি আছে n-1, এই জন্য আমরা n-1 একসাথে পাওয়ার আকারে এভাবে করে বসাতে পারি। আচ্ছা, ঠিক আছে, এগুলো নিয়ে আশা করি কারো সমস্যা নেই। আচ্ছা, তাহলে এটাকে কি করছি, আমরা এই দুইটাকে ভাগ করছি। এই যে দুইটা সমীকরণ আমরা পেয়েছিলাম, একটা হলো a⁻n-1 যেটা শুরুতে লিখছিলাম, তাহলে এইটা হলো a এর জন্য, আর a প্রাইমের জন্য যেহেতু টি প্রাইম হাফ, এটার জন্য কি 1/a'(n-1), এখানে চাইলে তুমি প্রাইম যেহেতু একটা ব্র্যাকেট দিয়ে নিতে পারো, কোনো সমস্যা নেই। তারপর এই দুইটাকে যদি ভাগ করো, আমি তারপর একটু দেখাই তোমাদের, দুইটাকে যদি তুমি ভাগ করো, যেখানে কি থাকে টি 1/2 টি প্রাইম হাফ, এখানে থাকে 1/a⁻n-1, এটা কিন্তু পাওয়ার, আর নিচে থাকে 1/a'(n-1). তারপর এটাকে আমরা যদি, তাহলে এখানে কি থাকে আমরা লিখি, এখানে 1/a⁻n-1 ইন্টু a'(n-1), এভাবে আমরা লিখতে পারি। আচ্ছা, তাহলে এই দুইটা থেকে আমরা কমন নিতে পারি, তাহলে এখানে কি থাকে, ইকুয়াল টু এ প্রাইম বাই এ, লিখতে পারি n-1। এভাবে করে আমাদের এই সমীকরণটা এখানে সাজানো হয়েছে। আচ্ছা, তাহলে এখন উভয় পক্ষকে আমরা লগ নেই, তাহলে লগের কিছু সূত্র আমরা সবাই জানো তোমরা, আমি তো তারপর লিখে দিচ্ছি এখানে, লগ y⁴ আমরা m যদি হয়, তাহলে এটা সমান কি হয়, পাওয়ারটা বেজে চলে আসে m লগ y ধরেছিলাম, তাহলে এখানে y, x ধরলে এখানে x, এভাবে। আচ্ছা, তাহলে উভয় পক্ষকে আগে আমরা লগ নেই, আগে আমাদের কাজ আমরা করি। তাহলে এখানে একটা লাইন স্কিপ করেছি, ওই যে শুরুর যে প্রথম ধাপটা একসাথে করে দেওয়া হয়েছে আর কি। তাহলে এখানে লগ এইটা, আর এই যে এখানে পাওয়ারটা যেহেতু বেজে আসবে, সেই পাওয়ারটা এখানে কোথায় বেজে চলে আসছে n-1, তার লগ a প্রাইম বাই a। এগুলো আশা করি তোমরা সবাই বুঝছো। তারপর ভাগ থাকলে, লগের ক্ষেত্রে আমরা সূত্র জানি, ভাগ থাকলে কি হয়, ভাগ থাকলে বিয়োগ হয়, সেই লগের সূত্র অনুযায়ী আমরা লগ টি হাফ মাইনাস লগ টি প্রাইম হাফ ইকুয়াল টু n-1। এটাও এই যে ভাগ আছে, তার মানে এটাও কি হবে, বিয়োগ হবে, এটাও আমরা সবাই জানি। আচ্ছা, তারপর এখানে এখানে কি করলাম, আমরা এইটাকে এই পক্ষে নিয়ে আসলাম, এটাকে এই পক্ষে নিয়ে আসলাম। তারপরে আমরা কি করলাম, এখান থেকে n-1টাকে শুধু রাখলাম, তার এইটা যেহেতু এই পাশে গুণাকারে ছিল, তাহলে এইটা এটার সাথে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। এগুলো সবাই বুঝো তোমরা। তাহলে লগ টি হাফ মাইনাস লগ টি প্রাইম হাফ ভাগ লগ এ প্রাইম মাইনাস লগ এ। ঠিক আছে। আচ্ছা, তাহলে n ইকুয়াল টু, এখন 1টাকে যদি আমরা এই পাশে নিয়ে যাই, তখন কি হবে, n ইকুয়াল টু 1 প্লাস, অথবা আমরা এভাবে বলতে পারি যে উভয় পক্ষে প্লাস 1,
ঠিক আছে, ধরো এখানে যদি এখানে এক যোগ করি, এখানে এক যোগ করি, তাহলে এখানে 1 1 বাদ থাকে n। আচ্ছা, তাহলে 1 প্লাস আবার এখানে যেটা ছিল আগের মতোই থাকবে। তাহলে এটা হলো আমাদের একটা সমীকরণ, আমরা n এর একটা সমীকরণ আমরা এখানে বের করে নিয়েছি। আচ্ছা, তাহলে উপরোক্ত 1 নং সমীকরণ থেকে স্পষ্ট যে যদি দুটি ভিন্ন ভিন্ন ঘনমাত্রা a এবং a প্রাইম এবং তাদের জন্য প্রয়োজনীয় অর্ধ জীবনকাল t হাফ এবং t প্রাইম হাফ জানা থাকে, তবে সমীকরণে মানগুলো বসিয়ে খুব সহজেই আমরা n এর মান হিসাব করা যায়। তাহলে এখানে একটা n এর সমীকরণ আমরা বের করে নিয়েছি। তাহলে এখন যদি এই সমীকরণে তোমার কাছে a প্রাইম এবং a এর মান জানা থাকে, t হাফ এবং t প্রাইম হাফের মান জানা থাকে, তাহলে কিন্তু তুমি খুব সহজেই এখানে বিক্রিয়ার ক্রমটা বা n এর মানটা বের করে নিতে পারবে। এটা হলো সমভগ্নাংশিক পদ্ধতি বা অর্ধ জীবনকাল পদ্ধতি। মানে এখানে এই যে দেখো, এটার ভিতরে কিন্তু t হাফ টার্মটা আছে। আচ্ছা, এই জন্য এটার নাম হলো অর্ধ জীবনকাল পদ্ধতি। আচ্ছা, ঠিক আছে, তাহলে এভাবে যদি বলে যে অর্ধ জীবনকাল পদ্ধতি পদ্ধতি বর্ণনা করো বা ব্যাখ্যা করো বা বিশ্লেষণ করো, যেটাই বলুক, তখন আমরা এই প্রসিডিউরটা ফলো করব। ঠিক আছে, আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। আচ্ছা, ঠিক আছে, অনেকেই আমাদের তৃতীয় বর্ষের কোর্স সম্পর্কে তোমরা জানতে চেয়েছিলে। আমি একটু সংক্ষেপে তোমাদের কি কি কোর্স আছে এবং কিভাবে তোমরা এগুলা কোন কোর্সে কিভাবে ক্লাস নেওয়া হয় বা কোনটা কিভাবে থাকে, এটা আমি একটু বিস্তারিত বলতেছি। আচ্ছা, তাহলে দেখো, আমাদের তৃতীয় বর্ষের আমাদের টোটাল 4টা কোর্স রয়েছে। এই সাবজেক্টগুলাই মোটামুটি একটু স্টুডেন্টদের সমস্যা হয় বেশি আর কি এগুলো নিয়ে। এই জন্য এই 4টা আমরা শুরুতে লঞ্চ করেছিলাম। এবছর তোমাদের ভৌত রসায়নটা শুরু থেকে লাইভ হচ্ছে, আর বাকি যে সাবজেক্টগুলো, এগুলো আমাদের তোমরা ভর্তি হলে রেকর্ড ক্লাস পাবে। এবং এখানে তোমরা রেকর্ড ক্লাসগুলো একদম অধ্যায়ভিত্তিক সিকোয়েন্স অনুযায়ী সাজানো থাকবে। এবং এইগুলোর সাথে রেকর্ডের সাথে আরও তোমাদের লাইভ ক্লাস অ্যাড হবে। লাইভ ক্লাস এগুলো আমরা যে কোশ্চেন তোমাদের জন্য ইম্পর্টেন্ট, পরীক্ষার আগে আমরা এগুলো সলভ ক্লাস নিয়ে থাকি। প্রয়োজন অনুযায়ী আমরা এগুলো দেখাবো পরীক্ষার 1 2 মাস আগে, বা আমাদের সুবিধা অনুযায়ী দেখাবো। আচ্ছা, তাহলে এগুলোর ক্ষেত্রে তোমরা সর্বোচ্চ হয়তো 24টা ক্লাস করে থাকবে প্রত্যেকটা। আমাদের ক্লাস ডিউরেশন 1 ঘন্টা, সর্বোচ্চ 1.5 ঘন্টা করে হয়। আচ্ছা, আর বিশ্লেষণী রসায়ন এটা আরো কম ক্লাস আছে। ওইগুলো করলে আশা করি এর বাহিরে তোমাদের কিছু দরকার হবে না। আচ্ছা, তারপরে অতিরিক্ত ক্লাস লাগলে সেগুলো আমরা কি করব, লাইভ ক্লাসে আমরা অ্যাড করে তোমাদের ক্লাসগুলো নেওয়া হবে। আর ভৌত রসায়ন লাইভ ক্লাসগুলোর ফিটা আমাদের সাধারণত 1190 টাকা করে হয়। এটা এককালীন ফি, আর তোমাদের কখনো দিতে হবে না। 1190 দিলেই তোমরা ভর্তি। তারপরও আজকের ক্লাস দেখে যারা ভর্তি হবে তোমাদের জন্য আমি কিছু বিশেষ ডিসকাউন্টের ব্যবস্থা করব। তোমরা আমাকে নক দিলেই হবে আজকের বা কালকের ভিতরে। তাহলে যারা একসাথে ভর্তি হয় তাদের জন্য আমরা কোর্স ফি রেখেছি 2990 টাকা। এটা হলো সবগুলো যোগ করে, এইটা থেকে 10% আমরা বাদ দিয়েছি, মানে 10% ডিসকাউন্ট দিয়েছিলাম তখন। এটাকে আমরা একটা রাউন্ড ফিগার 2990 টাকা রেখেছি যারা একসাথে ভর্তি হয় আর কি। এখানে তোমরা টোটাল 85টার মতো ক্লাস পেয়ে যাবে। রেকর্ড তো অবশ্যই থাকবে। এই যে প্রত্যেকটা ক্লাস আমি রেকর্ড আকারে ওগুলো আবার সাজিয়ে দেই গ্রুপের সিকোয়েন্স অনুযায়ী, কেউ মিস করলে এগুলো দেখতে পারবে। আর প্রত্যেকটা ক্লাসের সাথে পিডিএফ আছে, পিডিএফ তোমরা হ্যান্ড নোট অথবা আমরা যে টাইপ করা যে পিডিএফগুলো আমরা এখন দিচ্ছি, এই যে এই ভৌত রসায়নটা এভাবেই সাজানো হবে। এছাড়া আমার হ্যান্ড নোটও আছে, এগুলো দেওয়া হয়েছে অলরেডি। এভাবে করে প্রত্যেকটা এইরকম কোশ্চেন, কোন লেকচারে কোন প্রশ্ন আছে, তারপর প্রত্যেকটার বোর্ড মার্ক করা থাকবে। এবং এভাবে করে সিকোয়েন্স অনুযায়ী প্রত্যেকটা প্রশ্ন এভাবে করে বেসিক থেকে সাজানো থাকবে। প্রয়োজনীয় তোমাদের গ্রাফ, ইকুয়েশন, যত যা দরকার আমার তোমাদের মানে বোঝার জন্য সবকিছু এখানে আমি ইনক্লুড করেছি। আচ্ছা, ঠিক আছে। তারপরে আমরা এভাবে আমরা কি করতেছি, ভৌত রসায়নগুলো লাইভ ক্লাস নিচ্ছি, আর এগুলো আমাদের একটা রুটিন করে দেওয়া আছে। স্টুডেন্টরা ওই রুটিন অনুযায়ী তারা কি করতেছে, ক্লাসগুলো দেখে নোট করে আমাদের গ্রুপ থাকে ওখানে সাবমিট করে অথবা আমাকে ইনবক্সে পাঠায়। এভাবে করে তারা রেগুলার নোট করে পড়াশোনা করতেছে। আর ভৌত রসায়ন আমরা শিডিউল অনুযায়ী আমরা এখন থেকে আমরা রেগুলার প্রতি সপ্তাহে 2টা বা 3টা করে ক্লাস নিয়ে আমরা খুব দ্রুত এটা শেষ করার ট্রাই করব। আচ্ছা, আর এগুলো তোমরা ভর্তি হলে কি পাবে, রেকর্ড ক্লাস পেয়ে যাবে। যারা ভর্তি হতে চাও আমাকে ইনবক্সে নক দিলেই হবে, আমাদের পেজে বা আমাদের যে কোনো আমার আইডিতে বা পেজে, অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে 01791801 329, এখানে নক দিলেই তোমরা বিস্তারিত তোমাদের জানানো হবে। ঠিক আছে, তাহলে আজকে 2-1 দিনের ভিতরে যারা ভর্তি হবে লাইভ ক্লাস দেখে আমাকে বললেই হবে। তোমাদের এই ফি থেকেও একসাথে ভর্তি হলে আমি আরও কিছু ডিসকাউন্ট দেওয়ার ট্রাই করব। আচ্ছা, ঠিক আছে, আশা করি আমাদের কোর্স কিনে আর কোথাও তোমাদের কোর্সের জন্য যেতে হবে না বা বোঝার জন্য যেতে হবে না। এছাড়া আমাদের সাপোর্ট সুবিধা থাকে।
যে কোনো সমস্যা তোমার হলে আমাদের যে সাপোর্ট গ্রুপ আছে এখানে তুমি দিয়ে রাখলে আমি চেষ্টা করি সবাইকে যত দ্রুত সম্ভব উত্তর দিয়ে জিনিসটা সমাধান করার। আছে তারপর প্রত্যেকটা প্রশ্ন আমরা সহজভাবে সমাধান করানোর ট্রাই করি, একুরেট ভাবে। জিনিসগুলো বইয়ে অনেক ভুল আছে, সেই ভুলগুলা আমরা অ্যানালাইসিস করে কারেক্ট করে সহজভাবে আমরা এখানে পিডিএফে ইনক্লুড করতেছি। তারপর পরীক্ষার আগে আমরা মডেল টেস্ট নিব, চারটা মডেল টেস্ট। এছাড়া অধ্যায়ভিত্তিক পরীক্ষা আমাদের তোমরা আগ্রহী থাকলে আমি নেওয়ার ট্রাই করব। এছাড়া আমরা এগুলোর সাথে প্রত্যেকটা আবার সাজেশন দিব অধ্যায়ভিত্তিক, যেগুলো বেশি ইম্পর্টেন্ট আগে আমরা সবগুলো শেষ করব। তারপর এটা পরীক্ষার আগে আমি তোমাদের কিছু প্রশ্ন ইম্পর্টেন্ট বেশি কোনগুলো এগুলো আমি মার্ক করে দিব 1 স্টার 2 স্টার 3 স্টার ভাবে। তারপর এখন একসাথে যদি কারো একদম সম্পূর্ণটা সমস্যা হয় সেক্ষেত্রে তোমরা চাইলে পার্শিয়াল পেমেন্ট সুবিধা তেও নিতে পারবে। আচ্ছা, সেক্ষেত্রে তোমরা অতিরিক্ত ডিসকাউন্ট পাবে না, সেক্ষেত্রে 2990 টাকায় তোমাদেরকে কি করতে হবে, পে করতে হবে। আচ্ছা ঠিক আছে, এই হলো আমাদের কোর্স ডিটেলস। এছাড়া আমাদের অনার্স প্রথম বর্ষের বর্তমানে যেহেতু পরীক্ষা সামনে, আমাদের 50% ডিসকাউন্ট চলতেছে। দ্বিতীয় বর্ষের জন্য তাদের 30% চলতেছে, আর ফোর্থ ইয়ার যারা আছো, নিউ ফোর্থ ইয়ার, তাদের জন্য 10% এক্সট্রা ডিসকাউন্ট চলতেছে। তোমরা যে মানে ইয়ারে পড়তেছো আমাকে বলে ইনবক্সে নক দিলে, হোয়াটসঅ্যাপে নক দিলেই তোমাদের কোর্স সম্পর্কে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে পরবর্তী কোশ্চেনগুলো দেখে আমাদের আজকের ক্লাসটা শেষ করব। তাহলে দুইটা অলরেডি দেখিয়েছি আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন। 3 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো, এটা কতবার পরীক্ষা আসছে, 16, 21, 23, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে তোমাদের জন্য। তাহলে এটা কি বিক্রিয়ার হার মাপন পদ্ধতি। এখন এই এতক্ষণ আমরা দেখলাম বিক্রিয়ার ক্রম নির্ণয় পদ্ধতি, যে বিক্রিয়াটা কত ক্রমের আছে এইটা। এখন আমরা দেখতেছি বিক্রিয়ার হার মাপন পদ্ধতি, মানে বিক্রিয়ার হার কতটুকু সেটা কোন পদ্ধতিতে আমরা মাপবো। এগুলো অনেক পদ্ধতি আছে, তার ভিতরে এইটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, পরিবাহিতা মাপন পদ্ধতি, এটা আমাদেরকে দেখতে হবে। আচ্ছা, এখানে খুব সহজে একদম বেসিক থেকে এখানে সাজানো আছে। কেউ যদি একবার এটা পড়ে আর যদি ক্লাসটা করে খাতায় নোট করতে পারে, আশা করা যায় এই টপিক্সে কারো কোনো সমস্যা থাকার কথা না। ঠিক আছে, তারপরও যদি কোনো সমস্যা হয়, অসুবিধা হয়, সেজন্য আমাদের প্রতিদিন লাইভ ক্লাসের শুরুতে তোমাদের কথা বলার সুযোগ দেওয়া হবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে যেসব রাসায়নিক বিক্রিয়ার সময়ের সাথে সাথে বিক্রিয়ার মিশ্রণের মোট আয়নের সংখ্যা বা প্রকৃতির পরিবর্তন ঘটে। তাহলে কিছু কিছু বিক্রিয়া আছে, তারা কি হয়, সময়ের সাথে সাথে মিশ্রণের মোট আয়নের সংখ্যা, মানে আয়নের সংখ্যাটা পরিবর্তন হয় বা বিক্রিয়ার প্রকৃতির পরিবর্তন ঘটে। সেসব দ্রবণের সামগ্রিক তড়িৎ প্রবাহিতাও মানে এর যে ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি, মানে পরিবাহিতা, এই পরিবাহিতাও কম বেশি হয়ে যায়, কখনো কমে যায় কখনো বেড়ে যায়। তাহলে একটি পরিবাহিতা কোষ বা কন্ডাক্টিভিটি সেল এবং ডিজিটাল পরিবাহিতা মিটারের সাহায্যে নির্দিষ্ট সময় পর পর এই টেস্ট অনেকেরই প্র্যাকটিক্যালে থাকবে, কন্ডাক্টিভিটি মিটার দিয়ে এরকম টেস্ট করে এরকম একটা পরীক্ষা করতে হয়, এটা প্র্যাকটিক্যালে থাকে থার্ড ইয়ারের, এবং গ্রাফ আঁকতে হয়, দেখবে তোমরা। আচ্ছা, মিশ্রণের এই পরিবাহিতা মেপে বিক্রিয়ার হার এবং হার ধ্রুবক নির্ণয় করার পদ্ধতিকেই বলা হয় পরিবাহিতা মাপন পদ্ধতি। তাহলে সংক্ষেপে পরিবাহিতা মাপন পদ্ধতিটা কি, এটা হলো নির্দিষ্ট সময় পর পর একটা মিটার আছে, কন্ডাক্টিভিটি মিটার আছে, এই নামে একটা মিটার আছে, তোমরা ল্যাবে দেখতে পাবা, অনেকের ল্যাবে থাকার কথা। আচ্ছা, কন্ডাক্টিভিটি মিটার দিয়ে কি করতে হয়, নির্দিষ্ট সময় পর পর এখানে ঘড়ি ধরতে হয়, নির্দিষ্ট সময় পর পর আমরা মিশ্রণের ওই পরিবাহিতাটা মেপে দেখব যে এটার কন্ডাক্টিভিটি বাড়তেছে নাকি কমতেছে। এভাবে করে আমরা খাতায় নোট করে এটাকে পরে গ্রাফে উপস্থাপন করে করা হয় আর কি। তাহলে এখানে নির্দিষ্ট বিক্রিয়ার হার এবং হার ধ্রুবক যে নির্ণয় করা হয় নির্দিষ্ট সময় পর পর, এটাকেই বলা হয় কি, বিক্রিয়ার যে পরিবাহিতা মাপন পদ্ধতি। আচ্ছা ঠিক আছে, তাহলে এটার একটা আমরা উৎকৃষ্ট উদাহরণ, তাহলে আমাদের এখানে বলছে মাপন পদ্ধতি আলোচনা করো। তাহলে আগে আমরা একটু সংজ্ঞা বললাম, তারপর এটা একটা প্রয়োগ দেখাবো যে কিভাবে আমরা আসলে এটা প্রসিডিউরটা সংঘটিত করবো। আচ্ছা ঠিক আছে, তারপর আমরা দেখি ক্ষারীয় মাধ্যমে ইথাইল অ্যাসিটেটের আর্দ্র বিশ্লেষণে বা সাবানায়ন কথাটা তোমরা সবাই জানো, এই বিক্রিয়াটার নাম হলো সাবানায়ন বিক্রিয়া। আচ্ছা, তাহলে ক্ষারীয় মাধ্যমে ইথাইল অ্যাসিটেটের আর্দ্র বিশ্লেষণে বা সাবানায়নে একটি দ্বিতীয় ক্রমের বিক্রিয়া। তাহলে এই বিক্রিয়াটা নিয়ে আমরা কি করব, এখানে এখানে আমাদের কাজ করা হচ্ছে। আচ্ছা আচ্ছা, বিক্রিয়াটা এখানে অ্যাড করা হয় নাই। আচ্ছা, আমি অ্যাড করে দিচ্ছি, এখানে আমি লিখে দিচ্ছি এটা। এখানেই আমি লিখতেছি, তোমরা ইনক্লুড করে নিবা বিক্রিয়াটা, এখানে হয়তো বাদ পড়ে গেছে। CH3 COO C2H5
আর সাথে এখানে ক্ষারীয় মাধ্যম যেহেতু NaOH থাকবে, NaOH আমি ধরলাম সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে এইটাই বিক্রিয়া কি ভিতরে কিরকম থাকে, Na প্লাস, আমি এখানে ভেঙেই দেখালাম কারণ এখানে হাইড্রোক্সিল আয়নের কিছু কথাবার্তা আছে। তারপর এখানে বিক্রিয়াটা সংঘটিত হয়ে CH3 COO মাইনাস, আর সাথে এখানে থাকবে Na প্লাস থাকবে, আর সাথে থাকবে C2H5OH। এই বিক্রিয়াটা তোমরা এখানে ইনক্লুড করে নেবে। আচ্ছা, তাহলে এই বিক্রিয়াটা একটা কি বিক্রিয়া, দ্বিতীয় ক্রমের বিক্রিয়া। এখানে ক্ষারীয় মাধ্যমে যে দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড আমরা নিয়েছি, ক্ষারীয় মাধ্যম যেহেতু আমাদের বলা আছে সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে এটা বিক্রিয়া এভাবে আয়নিত হয় Na+OH মাইনাস। তারপর এখানে হাইড্রোক্সিল আয়নটা এখানের যে এই যে ইথাইল অ্যাসিটেটের সাথে কি হয়, সে এখানে এখানে এই যে এইটা এখানে ঋণাত্মক আয়ন আকারে চলে যায়, আর এইটার সাথে গিয়ে হাইড্রোক্সিল আয়নটা যুক্ত হয়, এই যৌগটা তৈরি করে C2H5OH। আর এইটা এখানে এই অংশটুকু এখানে কি হয়ে যায়, ঋণাত্মক আয়ন আকারে এখান থেকে যাবে, Na প্লাস তো Na প্লাস আকারে এখানে থেকে যাবে। আচ্ছা, এখন আমরা দেখবো এই বিক্রিয়াটা উদাহরণ নিয়ে আমরা এটা কি করব, এইটা বিস্তারিত আলোচনা করব। আচ্ছা, এখানে এই যে অ্যাসিটেট আয়ন, সরি Na প্লাস আয়ন, আচ্ছা এগুলো এখন দেখবো যে কোন আয়নটা বাড়লো কোন আয়নটা কমলো। আচ্ছা, বিক্রিয়া চলাকালীন অত্যন্ত তীব্র এবং উচ্চ গতির হাইড্রোক্সিল আয়ন ক্রমাগত অপসারিত হয়। তাহলে এখানে হাইড্রোক্সিল আয়ন শুরুতে যেরকম বিক্রিয়া ছিল, পরবর্তীতে কি হবে, এটা কিন্তু অপসারিত হবে। অপসারিত হবে কি, এটা কিন্তু আরেকজনের সাথে যুক্ত হয়ে যাচ্ছে, তখন আর কিন্তু সে এখানে আয়ন আকারে থাকতেছে না, তার স্থান তুলনামূলকভাবে বড় এবং কম গতিশীল অ্যাসিটেট আয়ন দখল করে। ঠিক আছে, তাহলে এখানে বিক্রিয়ার শুরুতে কিন্তু এর ক্ষারীয় মাধ্যম আমরা নিয়েছিলাম, যেটার ভিতরে হাইড্রোক্সিল আয়ন ছিল, সোডিয়াম আয়ন ছিল, কিন্তু বিক্রিয়া ঘটার সাথে সাথে যখনই বিক্রিয়াটা চলতে শুরু করলো বা শুরু হতে শুরু করলো, তখন কি করলো, এই হাইড্রোক্সিল আয়ন এখানে এই এই যে সে H2S5 এর সাথে কি করলো, সে যুক্ত হয়ে এইটার সাথে সে যৌগ গঠন করা শুরু করলো। তখন কিন্তু এখানে শুধু অ্যাসিটেট আয়নের পরিমাণটা বিক্রিয়ায় কিন্তু বেড়ে গেল। আচ্ছা, তাহলে এখানে হাইড্রোক্সিল আয়নের পরিমাণ কমলো এবং অ্যাসিটেট আয়নের পরিমাণ কি করলো, বেড়ে গেল। আর এখানে সে একটা কি করলো, এখানে ইথাইল অ্যালকোহল তৈরি করলো, হাইড্রোক্সিল আয়নটা এখানে এই অংশটার সাথে গিয়ে যুক্ত হয়ে। আচ্ছা, তারপর আমরা দেখি ফলে দ্রবণের সামগ্রিক তড়িৎপ্রবাহিতা সময়ের সাথে সাথে ক্রমাগত হ্রাস পায়। তাহলে প্রথমে যখনই হাইড্রোক্সিল আয়ন ছিল, সে হাইড্রোক্সিল আয়ন সে কি করে, সে দ্রুত মানে চলনক্ষম, সে দ্রুত চলাচল করতে পারে। তাহলে দ্রুত চলাচল যে করতে পারে, সে কি করে, দ্রুত বিদ্যুৎ পরিবহন করতে পারে। তাহলে যেহেতু বিক্রিয়া ঘটার সাথে সাথে এখানে সে C2H5 এর সাথে যুক্ত হয়ে সে কি করতেছে, ইথাইল অ্যালকোহল তৈরি করতেছে। তাহলে ইথাইল অ্যালকোহল তৈরি করার কারণে বিক্রিয়ায় কিন্তু হাইড্রোক্সিল আয়নের পরিমাণটা কমে যাচ্ছে, ফলে অ্যাসিডেট আয়নের পরিমাণটা বেড়ে যাচ্ছে। অ্যাসিডেট আয়ন তুলনামূলকভাবে একটু ভারী এবং সেটা দ্রুত চলাচল করতে পারে না, ফলে দেখা যায় এখানে পরিবাহিতা সময়ের সাথে সাথে ধীরে ধীরে কি হবে, কমে যাবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে পরিবাহিতা হ্রাসের এই হার পরিমাপ করেই বেগ ধ্রুবক নির্ণয় করা যায়। এখন এই পরিবাহিতা হ্রাসের হার বের করেই বিক্রিয়ার কি বের করা যায়, আমরা বিক্রিয়ার হার ধ্রুবক, বেগ ধ্রুবক বের করতে পারি। আচ্ছা, এখন আমরা একটু গাণিতিক মাধ্যমে জিনিসটা কি করব, এক্সপ্লেইন করব। আচ্ছা, ঠিক আছে, তোমরা আশা করি ক্লাসটি থেকে তোমরা উপকৃত হচ্ছ। তাহলে তোমরা যে যেখান থেকে ক্লাসটি দেখতেছো, তোমরা ক্লাসটি শেয়ার করে দিতে পারো, এবং পরবর্তীতে এটা আমরা কি করব, ইউটিউবে আপলোড করে দেওয়া হবে। এভাবে করে আমরা প্রতিটা লাইভ ক্লাস তোমাদেরকে, যারা ভর্তি আছো তোমাদেরকে উপহার দেওয়ার ট্রাই করবো। এছাড়া আমরা ফ্রি ক্লাসও নিব আমাদের সুবিধা অনুযায়ী। আমাদের প্রথম, দ্বিতীয়, তৃতীয় বর্ষ সব ইয়ারেরই আমরা ধাপে ধাপে করে অ্যানাউন্সমেন্ট করে আমরা ক্লাসগুলো নিতে থাকবো। আচ্ছা, ঠিক আছে, আমরা কোথায় ছিলাম? হ্যাঁ, তাহলে আমরা দেখি, ধরি এখন বিক্রিয়ার প্রাথমিক ঘনমাত্রা A মোল পার লিটার, এগুলো আমরা আগেই যেরকম ধরেছিলাম। T সময় পর উৎপাদের ঘনমাত্রা X মোল পার লিটার। আমরা জানি দ্বিতীয় ক্রমের সমকালিত হার সমীকরণ। তাহলে এই বিক্রিয়াটা যেহেতু দ্বিতীয় ক্রমের বিক্রিয়া, তাহলে এখানে আমরা দ্বিতীয় ক্রমের বিক্রিয়ার সমীকরণটা নিব। তারপর এখন এই সমীকরণে পরিবাহিতার চলকের মাধ্যমে প্রকাশ করা যায়। তাহলে এখানে আমরা এই যে পরিবাহিতাগুলোকে বিভিন্নভাবে এগুলো প্রকাশ করা যায়, বিভিন্ন চয়েস। তাহলে C0 বিক্রিয়ার প্রাথমিক ঘনমাত্রা যখন T=0, মানে বিক্রিয়াটা এখনো শুরু হয় নাই, তখন তার ঘনমাত্রা কি, C0। আর C0-এ তার পরিবাহিতা সব থেকে বেশি থাকে, এখানে কি থাকে, সর্বোচ্চ।
সর্বোচ্চ থাকে। এর কারণ হলো এখনো বিক্রিয়া কি আছে, হাইড্রোক্সিল আয়নগুলো আছে, এখনো সে বিয়োজিত হয় নাই বা কারোর সাথে বিক্রিয়া করে নাই, তখন এইটার পরিবাহিতা কি হবে, সর্বোচ্চ হবে। তারপর সিটি, এটা দ্বারা টি সময় পরে বিক্রিয়ার মিশ্রণের পরিবাহিতা। আর সি ইনফিনিটি মানে বিক্রিয়া শেষ, অসীম সময় বিক্রিয়া মিশ্রণের পরিবাহিতা। তাহলে ধীরে ধীরে কি হবে, বিক্রিয়াটা এখন শুরু হবে, শুরু হওয়ার পরে তার পরিবাহিতা ধীরে ধীরে কমতে থাকবে। তাহলে একদম এই এই ধাপে এসে বিক্রিয়ার শেষে তার কি হবে, পরিবাহিতাটা একদম কি হয়ে যাবে, কমে যাবে। ফলে আমরা তাকে পরিবাহিতা হ্রাসের ক্রম এভাবে মানে এটাকে ইন্ট্রোডিউস করতে পারি, সি নট, সিটি, সি ইনফিনিটি। তাই ঘনমাত্রার সাথে পরিবাহিতার সম্পর্কগুলো হলো, তাহলে এখন সম্পর্কগুলো আমরা একটু লিখি। ঘনমাত্রার সাথে, তাহলে প্রারম্ভিক ঘনমাত্রার সাথে সম্পর্ক হলো এইটার সমানুপাতিক এই যে সি নট মাইনাস সি ইনফিনিটি। আর অবশিষ্ট ঘনমাত্রা ওই যে এ মাইনাস এক্স, উৎপাদের ঘনমাত্রা হলো এক্স, প্রাথমিক ঘনমাত্রা এ, তাহলে অবশিষ্ট ঘনমাত্রা মানে বাকি যে এক্সট্রা সেইটা কত হবে, এক্স, এ থেকে এক্স বাদ দিলে যেটা থাকবে সেইটা হলো অবশিষ্ট ঘনমাত্রা, সেটার সাথে এইটা সমানুপাতিক। তাহলে এটা হলো সিটি থেকে সি ইনফিনিটি। আর প্রারম্ভিক কেন, এই প্রারম্ভিক মানে এই যে তোমার সমানুপাতিক সি নট থেকে সি ইনফিনিটি পর্যন্ত। আচ্ছা, আচ্ছা তাহলে এই এই জিনিসটা দ্বারা আমরা একটা জিনিস ধারণা করতে পারি যে বিক্রিয়ার শুরুতে বিক্রিয়ক যত থাকবে, পরিবাহিতার মোট পরিবর্তন কি হবে, যে পরিবাহিতার মোট পরিবর্তন সি নট থেকে মানে শুরু থেকে শেষ পর্যন্ত পরিবর্তন তত কি হবে, বেশি হবে। তাহলে এই যে সমানুপাতিক সম্পর্ক এই জন্য। আর এখানে দেখো অবশিষ্ট ঘনমাত্রার সাথে এইটা কি, সিটি থেকে সি ইনফিনিটি পর্যন্ত। তাহলে এখানে আমরা বলতে পারি টি সময় কতটুকু বিক্রিয়ক বাকি আছে তা নির্ভর করবে ওই সময়ের পরিবাহিতা শেষ পরিবাহিতার চেয়ে কতটুকু বেশি তার উপর। ঠিক আছে, তাহলে এখানে এইটা এটা এই জন্য আমরা কি করছি, সিটি থেকে ওই সময়ের যে পরিবাহিতা সেটা হলো সিটি, আর শেষ পরিবাহিতা, এই দুইটার পার্থক্যের উপরে অবশিষ্ট ঘনমাত্রা নির্ভর করে। এগুলো এখন বিস্তারিত এখানে তোমার মানে বলার প্রয়োজন নেই, এখানে যা বললেই হবে, সম্পর্কগুলো দেখালেই হবে। তারপর উৎপাদের ঘনমাত্রা, তাহলে তাহলে উৎপাদ এখানে আমরা বলেছিলাম যে উৎপাদের ঘনমাত্রা এক্স, এখানে শুরুতে বলেছিলাম। তাহলে এটা কি হবে, ঠিক আছে সবকিছু, হ্যাঁ লাইভ চলতেছে। আচ্ছা, ঠিক আছে সবকিছু ঠিক আছে। আচ্ছা তাহলে দেখি উৎপাদের ঘনমাত্রা, তাহলে এখানে এটা থেকে আমরা কি বুঝতেছি, যতটুকু উৎপাদ তোমার তৈরি হয়েছে সেই এক্স, আর ঠিক ততটুকুই কি হচ্ছে, তার পরিবাহিতা হ্রাস পেয়েছে। তাহলে এখানে আমাদের কি করতে হবে, এই যে টোটাল এই দুইটার পার্থক্য বের করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে সি নট মাইনাস সি ইনফিনিটি থেকে তুমি যদি এটা বাদ দাও, সিটি থেকে সি ইনফিনিটি, এইটা বাদ দিলে দেখবা যে তোমার এখানে থাকবে হলো সি নট মাইনাস সিটি থাকবে, আর সি ইনফিনিটি বাদ চলে যাবে, তাহলে থাকে সি নট মাইনাস সিটি। এই তারপর এই মানগুলোকে এখন আমরা কি করব, 1 নং যে সমীকরণ আমরা ধরেছিলাম দ্বিতীয় ক্রমের সমীকরণ, এই সমীকরণ আমরা বসিয়ে দিব। তাহলে এই সমীকরণে বসিয়ে দিলে এরকম একটা আমরা সমীকরণ পাবো। একটু দেখি আমরা দ্বিতীয় ক্রমে যে এক্স এ মাইনাস এক্স, তাহলে প্রত্যেকটার মান, এক্স এর মান এক্স এর জায়গায়, এর মান এর জায়গায়, এ মাইনাস এক্স এর জায়গায় এ মাইনাস এক্স এর মান। আচ্ছা তাহলে এভাবে করে আমরা এই সমীকরণে এই মানগুলো কি করব, বসিয়ে দিব। আচ্ছা, এখন আমরা এটাকে একটু সাজিয়ে লিখতে পারি, সরল করতে পারি, দেখি আমরা এখানে। আচ্ছা এখন দেখো এখানে এই যে সি নট থেকে সি ইনফিনিটি, এইটা মানেই আমরা কি লিখতে পারি, এইটা মানেই কিন্তু আমরা এ লিখতে পারি। ঠিক আছে, এটা যেহেতু প্রারম্ভিক ঘনমাত্রার সাথে সমানুপাতিক, তাহলে এইটা সমান আমরা কি লিখলাম, এইটা সমান এ লিখলাম এখানে। এই যে এ টি, টি তো আগেই ছিল, আর বাকি যেগুলো এখানে এখানে রেখে দিলাম। এটা হলো হিসাবের সুবিধার্থে আমরা সি নট মাইনাস সিটি, সিটি মাইনাস সি ইনফিনিটি। আচ্ছা এখন আমরা কি করলাম, কেটাকে এই এইটাকে আমরা কি করলাম, এই পাশে নিয়ে আসলাম, অথবা আমরা এভাবে চিন্তা করি, আগে একটু আমরা এটাকে সাজিয়ে লিখি, এ টি আর এখানে আছে সি নট মাইনাস সিটি, আর এখানে আছে সিটি মাইনাস সি ইনফিনিটি, আর এখানে আছে তোমার কি, কে আছে। আচ্ছা এখন আমরা যদি কি করি, এইটাকে এই পাশে রাখি, আর এটিটা এখানে ভাগ আছে, তাহলে এই পাশে আসলে কি হয়ে যায়, গুণ হয়ে যাবে।
এটি। তাহলে এখানে আমরা এ আর কে কে একসাথে রাখলাম আর টিটাকে একটু সাজিয়ে বাহির করে লিখলাম। এভাবে করে এটাকে আমরা কি করলাম, 2 নং সমীকরণ আকারে প্রকাশ করলাম। শেষ, আমাদের মেইন কাজ কিন্তু শেষ। এখন আমাদের কি করতে হবে, এই যে মানগুলো এখন আমাদের এখান থেকে একটা গ্রাফ তৈরি হবে। তাহলে এটা, এই যে 2 নং সমীকরণটা মূল বিন্দুগামী সরলরেখা সমীকরণ, আমরা জানি y ইকুয়াল টু এম এক্স। তাহলে এইটাকে ধরবো y, এইটাকে ধরলাম এম, এইটাকে ধরলাম এক্স। তাহলে এই যে মূল বিন্দুগামী সরলরেখা সমীকরণের সাথে এটা কিন্তু কম্পেয়ার করা যায়। তাহলে y অক্ষ সমান এইটা, x অক্ষ সমান টি সময়। আচ্ছা, তারপর এখান থেকে যে আমরা বিভিন্ন পরীক্ষাগারে বিভিন্ন সময় যে আমরা ডাটাগুলো পাবো, সেই পরিবাহিতা থেকে ডাটা নিয়ে গ্রাফ আঁকলে একটি মূল বিন্দুগামী ঊর্ধ্বগামী সরলরেখা পাওয়া যায়। এই সরলরেখার ঢাল থেকে বেগ ধ্রুবক কে হিসাব করা হয়। তাহলে ঢাল এম ইকুয়াল টু কি হবে এখানে, এ কে, মানে এই যে এটা হবে তার ঢাল। আচ্ছা, এভাবে এই আমার গ্রাফটা একটু দেখাবো। আমরা এই যে টি সময় পর এরকম করে আমরা বিভিন্ন সময় আমরা মানগুলো নেব। এই যে এখানে 10 মিনিট, 20 মিনিট, 30 মিনিট মানগুলো নিয়ে আমরা কি করব, এরকম করে গ্রাফে বসাবো। এরকম করে গ্রাফে বসালে তারপর শেষে দেখবো যে এটা একটা কি হয়ে যায়, মূল বিন্দুগামী সরলরেখা, যেটা ঢাল হবে এ ইন্টু কে। ঠিক আছে, এভাবে করে আমরা এভাবে করে এই যে বেগ ধ্রুবক, আচ্ছা ঢাল ইকুয়াল টু কি লিখলাম আমরা, এ ইন্টু কে। তাহলে আমাদের বের করতে হবে বেগ ধ্রুবক, তাহলে কে ইকুয়াল টু কি হবে, এম বাই এ। এভাবে করে আমরা খুব সহজেই হার ধ্রুবকের মানটা বের করে ফেলতে পারি। ঠিক আছে, এটা খুব ইজি। তারপর গ্রাফটা এখানে এঁকে দেখাবো। আচ্ছা আচ্ছা, পরবর্তীতে এই রিলেটেড আরেকটা প্রশ্ন আছে, সেটা হলো পরিবাহিতা পরিমাপকের সাহায্যে ইথাইল অ্যাসিটেটের ক্ষারীয় আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়ায় বেগ ধ্রুবক এবং সক্রিয় শক্তি নির্ণয় করো। তাহলে এখানে কিন্তু ওই প্রশ্নটাই একটু জাস্ট তোমাদেরকে সাথে একটা অতিরিক্ত টার্ম অ্যাড করেছে। ঠিক আছে, সেটা কি, সেটা হলো সক্রিয়ণ শক্তি নির্ণয়। তাহলে আগে আমরা যে এক্সাম্পলটা দিয়েছিলাম এই প্রশ্নটার ক্ষেত্রে, এই যে দেখো এই প্রশ্নটার ক্ষেত্রে আমরা কি পড়েছিলাম, বিক্রিয়ার হার পরিবাহিতা মাপন পদ্ধতিতে আলোচনা করে। এখানে শুধু আমরা বিক্রিয়ার হারটা পরিবাহিতা মাপন পদ্ধতিতে কিভাবে বের করে সেইটা আমরা দেখিয়েছিলাম। কিন্তু এখানে তোমার কি বলছে, বিক্রিয়ার বেগ ধ্রুবক বের করতে বলছে। এটা আমরা এখানে দেখাইছি অলরেডি, এইটা এই পর্যন্ত দিবা। সাথে একটা অতিরিক্ত টার্ম এখানে অ্যাড করছে যে সক্রিয়ণ শক্তি নির্ণয়। তাহলে এখানে আমি প্রথম অংশ বলেছি বেগ ধ্রুবক নির্ণয়, এটা হলো উপরের ইকুয়েশন থেকে এটা হুবহু এই পর্যন্ত দিবা। এটা অনেকে বুঝতে পারোনি, পিডিএফটা আমি আগে দিয়েছিলাম। তাহলে এই পর্যন্ত হুবহু দিবা, তারপরে আবার অতিরিক্ত হিসাবে তোমাকে এই অংশটুকু কি করতে হবে, অ্যাড করতে হবে। ঠিক আছে, এই জন্য এখানে আমি আবার ওইটা রিপিট করিনি, এই জন্য এখানে টিক চিহ্ন দিয়ে দিয়েছি, মানে এটা আমাদের পড়া হয়েছে উপরে থেকে তোমরা দেখে নিবে, এই জন্য এটা এখানে উল্লেখ করেছি। আচ্ছা, তারপর দ্বিতীয় অংশ দেখি সক্রিয়ণ শক্তি বা ইএ নির্ণয়। আচ্ছা ঠিক আছে, এখন এটা আমরা কি কোথায় পেয়েছিলাম, সক্রিয়ণ শক্তিটা আমরা কিন্তু আরহিএনএস এর ইকুয়েশন থেকে আমরা এরকম দেখেছিলাম যে এখানে সক্রিয়ণ শক্তির ইকুয়েশন আছে। তাহলে পরিবাহিত মাপন পদ্ধতিতে নির্দিষ্ট বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি নির্ণয় করতে হলে আরহেনিয়াস এর ইকুয়েশন ব্যবহার করা হয়। তাপমাত্রা পরিবর্তনের সাথে বিক্রিয়ার বেগ ধ্রুবক কিভাবে পরিবর্তন হয় তার সমীকরণ, আমরা আরহেনিয়াসের সমীকরণটা এখানে লিখব। এখানে এ হলো আরহেনিয়াস ধ্রুবক, ই হলো সক্রিয়ণ শক্তি, গ্যাস ধ্রুবক, পরম তাপমাত্রা, এগুলো সবাই জানি আমরা। তারপর এখানে কি করলাম, উভয় পক্ষকে আমরা কি করলাম, উভয় পক্ষকে আমরা লগাইদাম বা লন নিয়ে পাই। আচ্ছা, উভয় পক্ষকে লন নিলে এখানে হয় লন কে মাইনাস, এখানে হয় লন এ, আর এখানে হয় তোমার কি লন, আচ্ছা এখানে আমরা একটা সূত্র অ্যাপ্লাই করেছি, আবার এখানে সূত্রটা সরাসরি এখানে বসিয়ে দিয়েছে। আচ্ছা, এভাবে করেও দেখানো যায়। সব ঠিক আছে, আমি একটু চেক করছি তারপরও। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তাহলে তোমরা এখানে কয়েকটা লাইন একটু এক্সট্রা এখানে করতে পারো তোমরা চাইলে, আমি এখানে একসাথে ইনক্লুড করেছি। আমি তারপর এখানে করে দিচ্ছি লন কে ইকুয়াল টু, আমরা যেহেতু উভয় পক্ষকে লন নিয়েছিলাম, এটা অনেকের বুঝতে অসুবিধা হতে পারে, আমি দেখাই দিচ্ছি, ইএ বাই আরটি। আচ্ছা, উভয় পক্ষকে লন নিলাম। আচ্ছা, লন নেওয়ার পর এখন কি করলাম, লনে আমরা জানি যে গুণ থাকলে কি হয়, গুণ থাকলে যোগ হয়। ওই যে আমরা জানি লন, লন এ ইন্টু বি, এই যেগুলো তোমরা সবাই জানো, লন এ বি থাকলে আমরা লেখা যায় লন এ, লন এ প্লাস লন বি, এই সূত্র সবাই জানো তোমরা। তাহলে এখানে এটা গুণাকারে আছে, এটাকে ধরলাম এ, এটাকে ধরলাম বি। আচ্ছা, তাহলে এখন এটাকে আমরা কি লিখতে পারি, লন এ প্লাস লন ই টু দি পাওয়ার মাইনাস, এটা একসাথে লিখেছি আমি আর কি,
ইএ বাই আরটি। আচ্ছা, এখন দেখো পরবর্তীতে আমরা আরেকটা সূত্র জানি যে লন ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু লেখা যায় এক্স। তাহলে এখানে দেখো লন ই টু দি পাওয়ার এক্স, এই পুরোটাকে এক্স ধরলাম, লেখা যায় কি এক্স লেখা যায়। তাহলে আমরা লিখতে পারি লন এ এক্স মানে কি মাইনাস ইএ বাই আরটি। তাহলে এখানে হবে মাইনাস ইএ বাই আরটি। তাহলে এখানে কোন সূত্র নিচ্ছি, লন ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু লেখা যায় কি এক্স। তাহলে লন ই টু দি পাওয়ার এক্স, এই পুরোটাকে আমরা এক্স ধরেছি। তাহলে আমরা লিখতে পারি লন এ মাইনাস, এই যেহেতু এটার সামনে মাইনাস ছিল, ইএ বাই আরটি। আচ্ছা, এই জাস্ট তোমরা লাইনগুলো চাইলে এখানে ইনক্লুড করতে পারো। তাহলে লগারিদমের ই ভিত্তিক লগারিদম থেকে আমরা টেনে রূপান্তর করতে, মানে এখন আমরা এই লন থেকে লগে আমরা যদি কনভার্ট করতে চাই সোজা কথা, তখন আমাদের কিন্তু আর একটা সূত্র আমরা সবাই জানি, যে এখানে লন এক্স আমি সাইডে লিখতেছি 2.303 দিয়ে গুণ করতে হয় ইকুয়াল টু লগ এক্স। এই সূত্র সবাই জানো তাই না, লন এক্স ইকুয়াল টু 2.303 লগ এক্স। আচ্ছা, এখন যদি আমরা এটাকে কনভার্ট করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, এইটাকে আগে গুণ করে তারপর কি করতে হবে, এইটা দ্বারা ভাগ দিতে হবে। আচ্ছা, এটা একটু আমি বুঝাই তোমাদের, এটা অনেকের বুঝতে অসুবিধা হতে পারে। আমি যে লাইনগুলো একটু এখানে একসাথে দিয়েছি, না হলে এটা অনেক বড় হয়ে যেত, তারপর আমি ক্লাসে বুঝিয়ে দিচ্ছি যাতে তোমাদের পরবর্তীতে এটা নিয়ে ঝামেলা না হয়। আচ্ছা ঠিক আছে, আমি সাইডে করতেছি, তোমরা একটু খেয়াল করে দেখো। আচ্ছা, তাহলে আমরা লনটাকে যে লগে কনভার্ট করবো। আচ্ছা, তাহলে লন কে আছে, তাহলে আমাদের সূত্র অনুযায়ী লন এক্স এর মান 2.303 লগ এক্স এরকম হওয়ার কথা। তাহলে এখানে কি হবে 2.303 লগ কে, এখানে যেহেতু কে ছিল লগ কে ইকুয়াল, আর এটার সাথে কি হবে, তাহলে পুরোটার সাথে কি হবে গুণ হবে 2.303 লগ লগ এ, আর এর সাথে যে ছিল সেটা ওরকমভাবেই থেকে যাবে ইএ বাই আরটি। জাস্ট এটাকে লনগুলোকে আমি লগে কনভার্ট করেছি। এখন আমরা কি করব, এখন এটার সাথে তো এই টার্মগুলো রাখা যাবে না, না রাখার জন্য আমরা কি করব, উভয় পক্ষকে 2.303 দ্বারা ভাগ করব। এই কথাটা আমি এখানে লিখেছি সরাসরি। আচ্ছা, তাহলে এখন যদি তুমি ভাগ করো, তাহলে ভাগ করলে এটা বাদ হয়ে যায়, তাহলে তখন কি থাকে লগ কে, আর এটা ওটা বাদ হয়ে যায় লগ এ, আর এইটার সাথে ভাগ করলে নিচে একটা কি চলে আসে, ভাগ করলে তো পুরোটাকেই ভাগ করতে হবে তাই না, তাহলে ইএ বাই আরটি এর সাথে আর একটা কি চলে আসে, আর একটা টার্ম চলে আসে, সেটা হলো 2.303। আচ্ছা, আমি এটা একটু ছোট করে আমি লিখতেছি এখানে, লগ কে ইকুয়াল টু লগ এ মাইনাস ইএ বাই 2.303, আর এখানে হবে টি, এই এটা বাদ দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে এই হলো আমাদের ফাইনাল ইকুয়েশন। আচ্ছা, আশা করি এখন আর কারো কনফিউশন হওয়ার কথা না এগুলো নিয়ে। আচ্ছা, তারপর দেখো এভাবে ভেঙে ভেঙে তোমরা বুঝলে, আশা করি এগুলো নিয়ে আর বেসিক ক্লিয়ার হবে। পাশাপাশি তোমার আর কোনো সমীকরণে এই ধরনের টার্ম আসলে তোমার আর কোনো সমস্যা হবে না আর কি। আচ্ছা, এখন আমরা দেখো এইটাই আমি সরাসরি এখানে লিখেছি, এই যে দেখো এই সরাসরি এখানে লেখা আছে। আচ্ছা, এখন দেখো লগ কে ইকুয়াল, আমরা এটাকে যদি একটু রিঅ্যারেঞ্জমেন্ট করে লিখি তাহলে দেখো তাহলে কি হয় ইএ 2.303, আর এখানে কি হয় 1/t, এই যে আমি এইটাকে একটু টিটাকে একটু আলাদা করে লিখছি, একটু বাইরে নিয়ে এই টিটাকে আলাদা করে সুন্দরভাবে সাজিয়ে লিখেছি। আর লগ এটাকে, এটা তো এখানে যোগ আকার আছে, এটা একটু পরে লিখেছি লগ এ, এইটাকেই জাস্ট কি করলাম একটু রিঅ্যারেঞ্জমেন্ট করলাম, এটা 3 নম্বর, মানে ওই যে সমীকরণে সাজানোর জন্য সরলরেখা সমীকরণ এম এক্স প্লাস সি, সরলরেখা সমীকরণ এরকম না, এই যে, তাহলে এটা সাজানোর জন্য এইটাকে আমরা অতিরিক্ত সি, এটা এইভাবে আমরা ইনক্লুড করলাম। তাহলে 2 নং সমীকরণকে y ইকুয়াল টু এম এক্স প্লাস সি এর সাথে সাদৃশ্যপূর্ণ, তাহলে এটা y, এইটা হলো এম এক্স, এম এইটা এক্স এই অংশটা, আর এটা হলো অতিরিক্ত এখানে সি। আচ্ছা, তারপর আমরা দেখি যে এখন আমরা ওই আগের মতোই এটা y অক্ষ এটা x অক্ষ কিভাবে আমি তো দেখালাম, এই যে সমীকরণের সাথে সরলরেখা সমীকরণের সাথে কি করছে কম্পেয়ার করছে। লেখচিত্র থেকে প্রাপ্ত ঋণাত্মক সরলরেখার এখন ঋণাত্মক সাহায্যে ঢাল নির্ণয় করে নির্ণয় সূত্রের সাহায্যে সক্রিয়ণ শক্তি ই এর মান, তাহলে এখন লেখচিত্রের মাধ্যমে আমরা এগুলো মানগুলো আগে বসাবো। তাহলে 1/t এর মান এই বরাবর বসাবো, তারপর লগ কে এর মান এই বরাবর বসাবো, বসানোর পরে আমরা একটা সরলরেখা আমরা পাবো এখান থেকে। তাহলে সরলরেখা পাওয়ার পরে আমরা এটা থেকে ঢাল বের করবো, এটা থেকে
ঢাল বের করে আমরা যদি এখন কি করি, এই এর মান তাহলে কিন্তু খুব সহজেই বের করে ফেলতে পারবো, কারণ m ইকুয়াল টু মাইনাস ইএ বাই 2.303 আর, ঠিক আছে। এই যে ঢাল, এই ঢাল কিন্তু এইটা, এই যে ঢাল কিন্তু এইটা m এর মান, এই যে m এর মান কিন্তু মাইনাস ইএ 2.303 আর। তাহলে m এর মান যদি আমাদের জানা হয়ে যায় তখন কিন্তু আমরা খুব সহজেই এর মানটা বের করে ফেলতে পারবো। আর তো এটা গ্যাস দুর্ভোগ, এটা তো আমরা সবাই জানি, এটা তো একটা কনস্ট্যান্ট মান। তাহলে ইকুয়াল টু আমরা লিখতে পারি মাইনাস ঢালের যে মানটা হবে সেই মানটা ইন্টু 2.303 ইন্টু আর, এটাকে এই পাশে নিয়ে গেলাম আর কি। এই তাহলে এভাবে করে আমরা কি করতে পারি, সক্রিয়ণ শক্তির মান বের করতে পারি, খুব ইজি। আচ্ছা, তারপর এখানে গ্রাফটা এখানে রিপ্রেজেন্ট করে দিবা, তাহলে হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, পরবর্তীতে এখন কিছু বেসিক টাইপের প্রশ্ন আছে, এগুলা তোমরা একবার রিডিং পড়লে আশা করি তেমন সমস্যা হবে না। এখানে আমি খুব সহজ ভাষায় জিনিসগুলো এখানে ইনক্লুড করেছি। তাহলে বিক্রিয়ার হারের উপর প্রভাব বিস্তারকারী নিয়ামক সমূহের বর্ণনা। এখন অনেকগুলো নিয়ামক আছে, সেটা বিক্রিয়ার প্রকৃতির উপর নির্ভর করে। একদম বেসিক থেকে আলোচনা আছে যে এখানে 7টা নিয়ামক গুরুত্বপূর্ণ এখানে ইনক্লুড আছে। তোমরা মিনিমাম 5-6টা অবশ্যই এখানে পড়বা পরীক্ষা আসার জন্য। তাহলে এটা কিন্তু 2012 এবং 2018 সালে আসছে। ঠিক আছে, তাহলে দেখো বিক্রিয়ার প্রকৃতি। এখন বিক্রিয়ার প্রকৃতির উপর নির্ভর করে বিক্রিয়াটা কোন টাইপের বিক্রিয়া। আয়নিক বিক্রিয়া দেখো অত্যন্ত দ্রুত হয়, আণবিক বিক্রিয়া কিন্তু ধীরগতিতে হয়। এখান থেকে জাস্ট তোমরা এগুলো পড়ে ফেলবা বিক্রিয়া সহ। তার বিক্রিয়ার ঘনমাত্রার উপরেও ডিপেন্ড করে যে বিক্রিয়ার হারের উপর প্রভাব বিস্তারকারী, মানে বিক্রিয়ার হারটাকে কোন কোন নিয়ামকগুলা বিক্রিয়ার হারটাকে প্রভাবিত করে, মানে হার বাড়া বা কমাতে মানে সে প্রভাব খাটায় আর কি। বিক্রিয়া ঘনমাত্রার উপরেও কিন্তু ডিপেন্ড করে। ঘনমাত্রা বেশি হলে বিক্রিয়ার হার বেশি হয়, ঘনমাত্রা কম হলে বিক্রিয়ার হার কমে যায়। ঠিক আছে, তাহলে এখানে ঘনমাত্রা বেশি হলে সালফারের সাদা পদক্ষেপ দ্রুত নিচে জমা হয়। আচ্ছা, এভাবে করে এখানে আমরা এরকম করে এক্সাম্পল একটা বিক্রিয়া দেখাই দেবো। তাপমাত্রা, এটা আলাদাভাবে পরীক্ষা আসে যে তাপমাত্রার উপর প্রভাব, তাপমাত্রার উপর প্রভাব। এখানে হবে ঘনমাত্রা। আচ্ছা, তাহলে ঘনমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়ক অনুসময়ের গতিশক্তি বৃদ্ধি পায়। ঘনমাত্রা না, এটা তাপমাত্রা হবে তাপমাত্রা। তাপমাত্রা বৃদ্ধি করলে গতি বৃদ্ধি পায়, অণুগুলো ছোটাছুটি করতে থাকে, দূরে দূরে যেতে থাকে, কাঁপতে থাকে তারা নিজের জায়গায় বসে। আচ্ছা, ফলে কার্যকর সংঘর্ষের সঙ্গে, তাহলে সংঘর্ষ বেশি হবে, যত বেশি ছোটাছুটি করবে, আমরা অধ্যায় 2 দেখেছিলাম কিন্তু এগুলা, তাহলে তত বেশি সে কি করবে, সংঘর্ষ ঘটাবে। তাহলে প্রতি 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির জন্য সংঘর্ষের হার তখন দ্বিগুণ বা 3 গুণ বেড়ে যাবে আগের থেকে। তখন তাহলে আমরা একটা উদাহরণ, এই যে দ্রুত এবং বিস্ফোরণ সহ একটা বিক্রিয়া হবে, হাইড্রোজেনের সাথে অক্সিজেন গ্যাস যদি উচ্চ তাপমাত্রায় আমরা দেই, তখন এখানে দ্রুত এবং বিস্ফোরণ সহ একটা এখানে বিক্রিয়া, মানে পানি হয়ে যাবে এখানে লিকুইড। আচ্ছা, তারপর এখানে বিক্রিয়ার পৃষ্ঠতলের ক্ষেত্রফলের উপর ডিপেন্ড করে। কঠিন বিক্রিয়ককে চূর্ণ বা গুঁড়ো করা হলে তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল বেড়ে যায়, মানে অনেকগুলো একসাথে হয়ে যায়, গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। তাহলে ক্ষেত্রফল যত বেশি, অন্য বিক্রিয়কের অণুগুলো কঠিন পদার্থের সংস্পর্শে আসার সুযোগ তত বেশি পায় এবং বিক্রিয়ার গতিবেগও তত বেড়ে যায়। আচ্ছা, তাহলে পৃষ্ঠতলের উপরও কিন্তু এটা ডিপেন্ড করে। তার প্রভাবেগের উপর, এটা আমরা সবাই জানি, প্রভাবেগের উপর বিক্রিয়ার গতি বাড়া কমায় কিন্তু এখানে সে একটা ভূমিকা পালন করে। ঠিক আছে, তাহলে এভাবে তোমরা বলবা যে প্রভাবকের সাহায্যে এই যে রাসায়নিক বিক্রিয়া সামান্য পরিমাণ উপস্থিত থাকলে প্রভাবকগুলা বিক্রিয়ার গতিবেগ বৃদ্ধি বা কমে যেতে পারে। আচ্ছা, তারপর এখানে আলোর উপস্থিতিও কিন্তু বিক্রিয়ার হারের প্রভাব হতে পারে। অন্ধকারের চেয়ে নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যের আলোর উপস্থিতি অত্যন্ত দ্রুত বিক্রিয়া সম্ভবিত হয়, যেমন সালেকশন যে আমরা বিক্রিয়াটা আমরা সবাই পরিচিত, এটা কিন্তু আলোর উপস্থিতিতে বিক্রিয়াটা দ্রুত হবে, অন্ধকারে কিন্তু বিক্রিয়াটা হবে না। তারপর আলোক রাসায়নিক বিক্রিয়া বলে এই ধরনের বিক্রিয়াটাকে। আচ্ছা, তারপর চাপের প্রভাবেও তোমার কি হয়, এই যে বিক্রিয়ার হার বাড়ে বা কমে। গ্যাসীয় বিক্রিয়ার ক্ষেত্রে চাপ বৃদ্ধি করলে আয়তন সংকুচিত হয়, অণুগুলো কাছাকাছি চলে আসে। চাপ বাড়ালে আয়তনটা কমে যাবে এবং অণুগুলো কি হয়ে যাবে, কাছাকাছি চলে আসবে। ফলে প্রতি একক আয়তনে অণুর সংখ্যা এবং সংঘর্ষের হার কি হয়ে যাবে, বেড়ে যাবে। ফলে বিক্রিয়ার হার বেড়ে যাবে। একটা সিলিন্ডার তুমি যদি পিস্টন কল্পনা করো, এটার ভিতরে ধরো গ্যাস আছে। এখন তুমি কি করলা, এখান থেকে চাপ দিলা, তাহলে পিস্টনটাকে চাপ দিয়ে 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 তুমি ধরো এই পর্যায়ে নিয়ে আসলা। এই পর্যায়ে নিয়ে আসলে কি হবে, এই যে গ্যাসটা সংকুচিত হয়ে গেল, তাহলে তখন তার স্পেসটা কিন্তু কমে গেল, তাহলে সংঘর্ষের হার কিন্তু তখন বেড়ে যাবে। তার জায়গাটা কম, সংঘর্ষের হার বেশি, তার গতিটা তখন কি হয়ে যাবে, বেড়ে যাবে এবং তখন তার বিক্রিয়ার হারও বেড়ে যাবে। এভাবে করে একটা বিক্রিয়ায় যে আমরা যে অ্যামোনিয়া উৎপাদন, এটা আমরা দেখাতে পারি। চাপ বাড়লে অ্যামোনিয়া উৎপাদন বাড়ে। আমরা লাসাতেলি নীতিতেও এগুলো পড়েছিলাম সম্ভবত। আছে, তারপর দেখো আর একটা লাস্ট আমাদের কোশ্চেন এবং এই ক্লাসের শেষ প্রশ্ন। আচ্ছা,
তাহলে তোমরা এভাবেই আমাদের প্রত্যেকটা ক্লাস আমরা একদম বেসিক থেকে বোঝানোর ট্রাই করি। তাহলে আজকের ক্লাসটা ফ্রি নেওয়ার কারণ হলো তোমরা যাতে আমাদের ক্লাসগুলো সম্পর্কে ধারণা পাও। বিভিন্ন জায়গায় তোমরা ভর্তি হয়, অনেকেই আমাদের মেসেজ দেয়, ভাইয়া প্রতারিত হচ্ছি, বিভিন্ন তারা ক্লাস দেওয়ার কথা বলে ক্লাস দিচ্ছে না, বা কোনো রকম কিছু রেকর্ড ক্লাস দিয়েই তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছে না, বা সাপোর্ট বলতে তাদের কোনো কিছু নাই। কিন্তু আমাদের একাডেমিতে আমরা ট্রাই করতেছি আমাদের সর্বোচ্চটা দেওয়ার জন্য। একজন স্টুডেন্টদের শুরু থেকে পরীক্ষায় বসার আগ পর্যন্ত আমরা সাপোর্ট সুবিধাটা চালু করে রাখি, যাতে যে কোনো সমস্যা যে কোনো প্রয়োজনে তোমরা আমাকে নক দিয়ে কনফিউশনটা ক্লিয়ার করে নিতে পারবে। ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা দেখি সক্রিয়ণ শক্তির উপর তাপমাত্রা এবং প্রভাবকের প্রভাব আলোচনা করো। আচ্ছা, তারপরে এটা আমরা দেখি এখানে আমাদের লাস্ট কোশ্চেন, সক্রিয় তাপমাত্রার প্রভাব। আচ্ছা, তাহলে এখানে আমরা দেখি রাসায়নিক বিক্রিয়া ঘটার জন্য বিক্রিয়ক অনুসময়ের প্রথমে ন্যূনতম একটা শক্তি অর্জন করতে হয়, যেটাকে বলা হয় থ্রোশল্ড এনার্জি। আচ্ছা, যদি অণুগুলোর শক্তি ওই মানের কম হয়, মানে থ্রোশল্ড এনার্জি থেকে তার শক্তির মানটা যদি কম হয়, তাহলে তারা পরস্পরের সাথে সংঘর্ষ করলেও বিক্রিয়া ঘটাতে পারে না, যেটা আমরা অধ্যায় 2-এ কিন্তু দেখেছিলাম যে সবাই কিন্তু সংঘর্ষে করতে পারে না। সংঘর্ষ করার জন্য তার মিনিমাম একটা এনার্জি দরকার হয়। তাহলে প্রতিটি অণুর শুরুতেই কিছু শক্তি থাকে, তাকে অণুর প্রাথমিক শক্তি বলা হয়। কিন্তু এই শক্তি সাধারণত থ্রেশহোল্ড এনার্জিতে কম হয়। ঠিক আছে, এটা হলো প্রাথমিক এনার্জি, মানে বিক্রিয়ার শুরুতে থাকে। আচ্ছা, তাই বিক্রিয়া শুরু করার জন্য অণুগুলোকে অতিরিক্ত যে শক্তি দিতে হয় তাকে বলা হয় সক্রিয়ণ শক্তি। এখন একটা বিক্রিয়া শুরু করার জন্য অণুকে একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি তাকে অর্জন করতে হয় বা গেইন করতে হয়। সেই শক্তিটাকে বলা হয় অ্যাক্টিভেশন এনার্জি বা সক্রিয়ণ শক্তি। অর্থাৎ থ্রেশহোল্ড এনার্জি এবং অণুর প্রাথমিক শক্তির পার্থক্যই হলো তার সক্রিয়ণ শক্তি। তাহলে সক্রিয়ণ শক্তি গুলো আমরা বলতে পারি থ্রেশহোল্ড এনার্জি বিয়োগ অণুর প্রাথমিক শক্তি। থ্রেশহোল্ড এনার্জি বলতে তার ন্যূনতম যতটুকু তার শক্তি অর্জন করতে হয় একটা বিক্রিয়ার জন্য, আর প্রাথমিক শক্তি মানে যেটা তার শুরুতে তার ভিতরে অলরেডি থাকে। ঠিক আছে, তাহলে এখন থ্রেশহোল্ড থেকে শুরুর শক্তিটা বাদ দিলে যে শক্তিটা বাকি থাকবে সেইটি হলো তার অ্যাক্টিভেশন এনার্জি, মানে এতটুকু তার দরকার হয়েছে বিক্রিয়াটাকে শুরু করার জন্য। আচ্ছা, আশা করি বোঝাতে পেরেছি। যখন তাপমাত্রা বৃদ্ধি করা যায় তখন বিক্রিয়াগুলো তাপ থেকে অতিরিক্ত শক্তি শোষণ করে এবং তাদের গতি শক্তি বৃদ্ধি পায়। তাহলে বিক্রিয়া যখন তাপ দিচ্ছে, তাপ এক প্রকার শক্তি আমরা জানি, তো সেটা থেকে সে অতিরিক্ত শক্তি তার নিজের ভিতরে অ্যাবজর্ব করে নেয়। তখন তার গতি শক্তি কি হয়ে যায়, গতি এবং শক্তি বৃদ্ধি পায়। গতি শক্তি বৃদ্ধি পায় বলতে ফলে অনেকগুলোর প্রাথমিক শক্তির মান বেড়ে গিয়ে থ্রেশহোল্ড এনার্জির কাছাকাছি পৌঁছায়। তাহলে প্রাথমিক শক্তিটা বেড়ে গিয়ে তার থ্রেশহোল্ড যে এনার্জি আছে সেটার কাছাকাছি পৌঁছায়। তখন বিক্রিয়া ঘটাতে প্রয়োজনীয় অতিরিক্ত শক্তির পরিমাণ কম লাগে, তখন সক্রিয়ণ শক্তি কার্যত কমে যায়। মানে এখন আমরা বাইরে থেকে তাপ দিচ্ছি, অলরেডি সে বেশি শক্তি পাচ্ছে, থ্রেশহোল্ড এনার্জির কাছাকাছি চলে যাচ্ছে, তখন তার অ্যাক্টিভেশন এনার্জিটা তার বেশি প্রয়োজন হচ্ছে না, অল্পতেই সে কি হচ্ছে, তাহলে তারা এখানে আমরা বলতে পারি সে তার সক্রিয়ণ শক্তিটা এখানে কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। তাহলে এর ফলাফল স্বরূপ আমরা বলতে পারি বেশি সংখ্যক অণু থ্রেশহোল্ড এনার্জি অতিক্রম করতে সক্ষম হয়, সফল সংঘর্ষের সংখ্যা বৃদ্ধি পায়। তাহলে বেশি পরিমাণ অণু তারা কি হচ্ছে, নির্দিষ্ট একটা মাত্রা সে অতিক্রম করে, যে থ্রেশহোল্ড এনার্জি এখানে দেখানো যাচ্ছে যে এই যে নির্দিষ্ট একটা পাহাড় তাকে অতিক্রম করতে হয়, পাহাড় অতিক্রম করে তারপর কিন্তু তাকে উৎপাদে মানে কনভার্ট হবে সে। তাহলে এই পাহাড়টা যদি অতিক্রম না করতে পারে তখন কিন্তু এই বিক্রিয়াটা ঘটবে না, মানে উৎপাদে তৈরি হবে না। ঠিক আছে? আচ্ছা, তাহলে এভাবে করে তাহলে সক্রিয়ণ শক্তি, এই যে এখানে এটা এখানে দেখাচ্ছে যে তাপমাত্রা বৃদ্ধি সক্রিয়ণ শক্তি কমিয়ে বিক্রিয়ার হার বাড়ায়। এখন তাপমাত্রা যদি আমরা বাড়াই তখন এইটা হলো তাপমাত্রা বাড়ানোর পরে, তাপমাত্রা বেশি আমরা বলি, এখানে উল্লেখ করে দিলাম বেশি, তাপমাত্রা বেশি। তাহলে তাপমাত্রা বাড়ানোর ফলে আমরা দেখতে পাচ্ছি এখানে তার অ্যাক্টিভেশন এনার্জিটা দেখতে পাচ্ছ, এখানে কত বেশি লাগছে, এখানে অ্যাক্টিভেশন এনার্জিটা অনেক বেশি লাগছে এখানে, এই যে বড় গ্যাপটা দেখি বোঝা যাচ্ছে। আর এখানে আমরা দেখি যে গ্যাপটা কিন্তু কমে গেছে, এই যে দেখো তার গ্যাপটা কিন্তু কমে গেছে ইয়ের মানটা। তাহলে তাপ বাড়ালে অ্যাক্টিভেশন এনার্জিটা কমে যাবে এবং বিক্রিয়া দ্রুত কি হবে, দ্রুত সে, তাহলে পাহাড়টা তার কাছাকাছি হয়ে গেল না, বিক্রিয়ক এখানে তার পাহাড়টা খুব কাছাকাছি, তাহলে পাহাড়টা খুব সহজে অতিক্রম করে সে উৎপাদে পরিণত হয়ে যাবে। আর শুরুতে দেখো সে তাকে কত বড় পাহাড় অতিক্রম করে আমাদেরকে এখানে উৎপাদে, তাহলে এই যে মিনিমাম যে এনার্জিটা, এই যে টোটাল এনার্জি, এটাকে বলা হয় থ্রেশহোল্ড এনার্জি। আচ্ছা, আর এখানে যতটুকু তার লাগবে এই যে বিক্রিয়া শুরু হতে এই এই পর্যন্ত যেতে, তার যতটুকু মানে সোজা কথা বিক্রিয়াটাকে অ্যাক্টিভ করতে, মানে এই পর্যায়ে নিয়ে যেতে তার যে শক্তিটা লাগবে সেইটাকে বলা হয়
অ্যাক্টিভেশন এনার্জি। আর বিক্রিয়ার শুরুতে যেটা থাকে সেটাকে বলা হয় প্রাথমিক এনার্জি। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এগুলো খুব সহজ কনসেপ্ট। এগুলো আমরা আগের অধ্যায় মানে দ্বিতীয় অধ্যায় আমরা আগে পড়েছিলাম। ও এই জন্যই এগুলো আগে দেখিয়ে তারপর তোমাদের এই প্রশ্নগুলো দেখাচ্ছি। আচ্ছা, তাহলে সক্রিয় শক্তির প্রয়োজন কম হবে, তখন এর গতি বৃদ্ধি পাবে। এখন আমরা গাণিতিক ব্যাখ্যার সাহায্যে একটু ব্যাখ্যা করতে পারি আরএনএর সমীকরণ। এখানে কে হার দুর্ভোগ সংঘর্ষ সম্পর্ক সক্রিয় শক্তি উভয় পক্ষকে লগ নিলে এরকম ইকুয়েশন পাই আমরা। তারপর এখানে এখান থেকে আমরা এটাকে এই পক্ষে নিয়ে গেলাম ই এ বাই আর টি, তাহলে থাকে লগ এ, এটা এই পাশে নিয়ে আসলে মাইনাস হয়ে যাবে লগ এ মাইনাস লগ কে। তারপর আর টিটাকে এই পাশে নিলে এটার সাথে গুণ হয়ে যাবে, ইকুয়াল ভাগ আছে এই পাশে সাথে গুণ, তাহলে ইকুয়াল টু আর টি মাইনাস লগ এ লগ কে। আচ্ছা, এখন আমরা কিছু এখানে পরীক্ষা করে দেখা গেছে কিছু তাত্ত্বিক বিষয় আমরা এখানে উল্লেখ করব। 10% বৃদ্ধি করলে সংঘর্ষ কোণের মাত্র 2 থেকে 3% বিক্রিয়ার হার বা হার দুর্ভোগের মান 200 থেকে 300 বৃদ্ধি পায়। আচ্ছা, এই তাপমাত্রার সাথে একটা কম্পেয়ার করা আছে এখানে। এটা তাত্ত্বিকভাবে আর কি, এটা জাস্ট একটু বোঝানোর জন্য। তাহলে 1 ও 2 অনুসারে টি এর মান বৃদ্ধি করলে ই এর বিয়োগ বোধক মান বাড়ে, মানে ই এর মানটা এখানে কিন্তু এই যে এটা কিন্তু ঋণাত্মক, এখানে এই যে মাইনাস মানটা এটার মান বাড়ে, যার অর্থ সক্রিয় শক্তির মানটা কি হয়ে যাবে, কমে যাবে। তাহলে আরএনএর সমীকরণ তো এটা প্রমাণিত। আচ্ছা, তাহলে টি বাড়লে ই কমবে, কারণ এখানে ইটা ঋণাত্মক এখানে আছে এই জন্য। ফলে আমরা বলতে পারি যে তাপমাত্রা বাড়লে সক্রিয় শক্তি কম হয়। এই যে, তাহলে সক্রিয় শক্তির উপর তাপমাত্রার প্রভাব গেল, আর একটা আছে কি প্রভাবকের প্রভাব। আচ্ছা, তাহলে প্রভাবকের প্রভাবও আমরা আরএনএর সমীকরণ দ্বারা ব্যাখ্যা করতে পারি। এক হতে স্পষ্ট নিজের সক্রিয় শক্তি ই এর মান যত কম হবে, হার ধ্রুবক কে বা বিক্রিয়ার গতি তত বেশি হবে। তাহলে এখানে আমরা ই এর মান যত কম হবে, ই এর মান ই টু দি পাওয়ার ই বাই ই টু দি পাওয়ার কি আছে মাইনাস, এখানে একটা মাইনাস দেখি আমরা এখানে, ও আচ্ছা, এটাকে অন্যভাবে লিখেছে, ঠিক আছে। এটা কি জাস্ট ওখানে এইভাবে ছিল, এটাকে এভাবে লেখা যায় যে ওখানে তো ইনভার্স আকার ছিল, এই যে এটাকেই তারা কি করছে, এই যে এ বাই, ওই যে এটা 1/e⁻RT লেখা যায়, e⁻RT এইভাবে লেখছে, এটা ইনভার্স আছে এই জন্য। আচ্ছা, তাহলে এটাকে এভাবে লেখা যায় আর কি। তাহলে এটা জাস্ট আমরা ভিজুয়ালি এভাবে করে লিখলাম, এটা এই মানে এইটা প্রভাবকের প্রভাবটা বোঝানোর জন্য। তাহলে দেখি ই এর মান যত কম হবে হার দুর্ভোগ, তাহলে এটা যেহেতু এখানে ভাগাকারে আছে, তাহলে এইটা যত কম হবে এইটার মান তত কি হয়ে যাবে, এই কে এর মান তত কি হয়ে যাবে, বেড়ে যাবে, মানে এখানে ব্যস্ত নৈতিক সম্পর্ক। আচ্ছা, তাহলে প্রভাবক মূলত বিক্রিয়ার একটি বিকল্প সহজ পথ তৈরি করে। গ্রাফ বা চিত্র হতে দেখা যায় যে আমরা এখানে চিত্র একটা অ্যাড করেছি, এখানে অনেক নিচে চলে গেছে। এই যে প্রভাবিত বিক্রিয়া, এইটা হলো প্রভাবকের সহবিক্রিয়ার, এইটা হলো অপ্রভাবিত বিক্রিয়া। ঠিক আছে, তাহলে প্রভাবক কি করে, তার বিক্রিয়ার যাওয়ার পথটাকে সহজ করে। ঠিক আছে, প্রভাবক কি করে, বিক্রিয়া যাওয়ার পথটাকে সহজ করে সে বিক্রিয়াটাকে সংগঠিত করে। আর অপ্রভাবিত বিক্রিয়ায় এটা পথটা অনেক সময় লাগে, বেশি সময় লাগে আর কি। তাহলে অপ্রভাবিত প্রভাবক ছাড়া বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি প্রভাবিত সক্রিয়ণ শক্তি থেকে অনেক বড়। তাহলে আমরা একটু দেখি, খেয়াল করি, আমরা আবারও গ্রাফটা একটু দেখি। প্রভাবিত বিক্রিয়ার ক্ষেত্রে দেখো এখানে আশা করি কথা শোনা যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, আর অল্প ক্লাস বাকি আছে আমাদের। এই যে দেখো এখানে সক্রিয় শক্তিতে এটা কিন্তু অনেক বেশি লাগছে, অপ্রভাবিত ক্ষেত্রে, প্রভাবিতর ক্ষেত্রে কিন্তু কি লাগছে, কম লাগছে। আচ্ছা, এটা এখানে উল্লেখ করেছি যে প্রভাবিত বিক্রিয়া সহজ করে দেয়। প্রভাবিত বিক্রিয়ার ক্ষেত্রে সক্রিয় শক্তি থেকে অনেক বড়। প্রভাবক ব্যবহার ফলে সক্রিয় শক্তি পাহাড় বাধা ছোট হয়ে যায়, ফলে অনেক বেশি সংখ্যক অণু সহজেই বাধা অতিক্রম করে উৎপাদে পরিণত হবে। ফলে আমরা বলতে পারি প্রভাবকের উপস্থিতি রাসায়নিক বিক্রিয়ার সক্রিয় শক্তি কমে যায় এবং বিক্রিয়ার হার বৃদ্ধি করে। তাহলে সক্রিয় শক্তি কম হলে বিক্রিয়ার হার কিন্তু কি হয়ে যাবে, হার বেড়ে যাবে। তাহলে এভাবে দেখো, এই যে তার পথটাকে কিন্তু সহজ করে দিল, তাহলে সরাসরি সে এখানে এই অত উঁচুতে না গিয়ে সে এখান থেকে বিক্রিয়ায় কনভার্ট হতে পারবে। এই তাহলে প্রভাবকের প্রভাবে তার সক্রিয় শক্তিটা কি হয়ে গেছে, কমে গিয়েছে। এভাবে করে আমরা এগুলো ব্যাখ্যা করব। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এ পর্যন্তই। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। আর যারা আমাদের কোর্সে ভর্তি হতে আগ্রহী, আমাদের যে এখানে যে পেজে বা ইনবক্সে হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিলেই তোমাদের বিস্তারিত জানানো হবে ইনশাল্লাহ। ঠিক আছে, সবাই ভালো থাকো, আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।